অডিও কথনে সবাইকে স্বাগতম। পড়ছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস জ্যোৎস্নায় বর্ষার মেঘ। উপন্যাসটি আমার খুবই পছন্দের একটি উপন্যাস। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম 3 পর্ব আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দিয়ে দিয়েছি। আজকে পড়ছি শেষ পর্ব। আকাশবাণীতে যখন 6 মাস, তখন আবার সমস্যা হলো। অবন্তী ডানাকাটা সুন্দরী নয়, কিন্তু ঈশ্বর মেয়েদের শরীর যেভাবে গড়লে পুরুষের চিত্ত নরম করে দেবে, ঠিক সেইভাবে গড়েছেন। সে খুব ফর্সা নয়, কিন্তু একটা চাপা আভা ছড়িয়ে থাকে তার মুখে। এইসব কারণে পথে ঘাটে, অফিসে, অনুষ্ঠানে লোকে তাকে ফিরে ফিরে দেখে। ইদানিং কিছু বাড়তি পয়সা আসায় সে যেসব শাড়ি পরছে সেগুলোর দাম অল্প হলেও রুচির পরিচয় স্পষ্ট। অশোকাদিকে অবন্তী বলেছিল, যাদের জীবনে প্রেম করার অবকাশ নেই, তাদের ঈশ্বর কেন অবহেলায় তৈরি করেন না? কত সাধারণ মেয়েকে দেখি পথে যাওয়ার সময়, তাদের দিকে কেউ তাকায় না। আমারও চেহারাটা যদি সেরকম হতো, তাহলে বেঁচে যেতাম। অশোকাদি খাতা থেকে মুখ তুলে তাকিয়েছিলেন। তোর জীবনে আর প্রেম করার অবকাশ নেই কেন? তুমি যেন আকাশ থেকে পড়লে। যখন তোর সঙ্গে আলাপ হয়েছিল তখন সেটাই সত্যি ছিল, কিন্তু এখন অবস্থা বদলেছে। বর্ধমানে ভালো টাকা দেওয়ার পরও তোর কিছু জমছে। এখন যদি এমন কাউকে পাস যে তোকে সত্যিকারের ভালোবাসবে, তাহলে আপত্তির তো কোনো কারণ দেখছি না। আমি তো কাউকে ভালোবাসতে পারবো না। কেন? হবে না, ভেতর থেকেই আসবে না। এটা তোর মনের ভুল। না অশোকাদি, মাটি থেকে শেকড় উপড়ে যে গাছকে ফেলে দিয়েছি, তার আর কোনো অস্তিত্ব নেই। সেই গাছের নেই, কিন্তু নতুন গাছ তো জন্মাতেই পারে। না, তাহলে ছোট হয়ে যাব, নিজের কাছে হেরে যাব। স্বর্ণেন্দুর কোনো খবর পেয়েছিস? না, শেষ পর্যন্ত মানুষটা আমার কথা শুনেছে বলে আমি কৃতজ্ঞ। অনেকগুলো বছর চলে গেল, নিশ্চয়ই এখন ঘোর সংসারী। আজ খামোকা খবর নিতে গিয়ে সেই সংসারে সমস্যা তৈরি করে কি লাভ? যেদিন গিয়েছে সেদিন সত্যিই চলে গিয়েছে। বছর গিয়েছে, শরীর ভরাট হয়েছে। এটাই এখন অবন্তীর কাছে প্রধান সমস্যা। দিল্লি থেকে একজন বঙ্গ সন্তান কলকাতায় বদলি হয়ে এলেন। আকাশবাণীতে তার পদমর্যাদা প্রায় শীর্ষের কাছাকাছি। খুব গম্ভীর এবং সুদর্শন। ভদ্রলোক বিপত্নিক। 40-এর ওপরেই বয়স। দেখলে অবশ্য বোঝা যায় না। ইনি প্রায়ই মিটিং করেন, প্রযোজকদের সঙ্গে, ঘোষকদের সঙ্গে। নতুন নতুন ভাবনা কার্যকর করতে চান। একদিন অবন্তীকে ডেকে পাঠালেন। মিস চ্যাটার্জি, শব্দটার সঠিক উচ্চারণ কি? আত্মা না আত্মা? আমরা তো আত্মাই জানি। কেউ কেউ আত্মার বদলে আত্মা বলছেন। আমি দিল্লিতে থাকতাম, আমার ভুল হতেই পারে। শ্রোতারা কমপ্লেন করছে। গতকাল আপনি পড়েছেন, এই সাথে শব্দটি কি ঠিক? আমাকে তো তাই লিখে দেয়া হয়েছিল। আপনি অন্ধের মতো যা লিখে দেওয়া হবে তা কেন পড়বেন? আপনাকে দেখে তো মনে হয় আপনি আলাদা ঘরানার মানুষ। অনেকেই সাথে বলেন, ওটা কবিতায় বলে, গদ্যে সঙ্গে বলাই ভালো। সেই শুরু। ওটা যে নেহাতি বাহানা ছিল, পরিচয় করার একটা ছল মাত্র, তা কয়েকদিনেই টের পেয়ে গেল সে। রবীন্দ্র স্মরণে একটি অনুষ্ঠানের পর বেরিয়ে আসছে, এমন সময় সেই ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন। আপনি যে এত ভালো কবিতা পড়েন তা তো কখনো বলেননি। বলার মতো ব্যাপার নয়। অসত্য কথা। আমি মুগ্ধ। অনেক ধন্যবাদ। আচ্ছা, কিছু মনে করবেন না, এসবের জন্য আপনি পারিশ্রমিক নেন? সঙ্গে সঙ্গে সচেতন হলো অবন্তী। ভদ্রলোক এই স্টেশনের একজন অন্যতম কর্তা, আর সে সরকারি চাকরি করে। তবু অবন্তী জিজ্ঞাসা করল, কেন? তাহলে খাওয়াতে বলতাম। হাসলেন ভদ্রলোক। চলুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। কোথায় থাকেন আপনি? না না, আপনি কেন পৌঁছে দেবেন? কেন, দিলে অন্যায় করা হবে কি? তা না, আসলে আমি একা যাতায়াত করতেই অভ্যস্ত। ভদ্রলোকের মুখ গম্ভীর হলো। মাথা নেড়ে চলে গিয়েছিলেন সেদিন, কিন্তু কারণে অকারণে, ঘরে ডেকে পাঠানো, কোনো অনুষ্ঠানে কবিতা বলার জন্য অনুরোধ জানানো, এইসব লেগেই রইল। একদিন বললেন, আপনি কি কাউকে বলেছেন আমি খুব বিরক্ত করছি? না।
তাহলে বিরক্ত করছি না, কি বলেন? সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। মিস চ্যাটার্জি, খোলাখুলি বলি, আপনাকে আমার ভালো লেগেছে। কথাটা বলে ভদ্রলোক সরাসরি অবন্তীর মুখের দিকে তাকালেন। আর কিছু বলবেন? আপনার প্রতিক্রিয়া জানতে চাই। অবশ্য আপনি যদি কারো সঙ্গে ইতিমধ্যে সম্পর্ক তৈরি করে থাকেন তাহলে। আমি কি এবার যেতে পারি? মাথা নেড়েছিলেন ভদ্রলোক। তারপরেই শোনা গেল অবন্তীকে শিলিগুড়ি বা কার্শিয়াংয়ে বদলি করে দেয়া হয়েছে। তাদের চাকরিতে বদলি অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু সাধারণত প্রমোশনের সময় বাইরে যেতে হয়। কাটা হয়েছিল অবন্তী। বাইরে বদলি মানে জীবন একেবারে বদলে যাবে। হোস্টেলের জায়গা ছাড়তে হবে। পরে কলকাতায় যদি ফিরে আসে তাহলে প্রচণ্ড সমস্যায় পড়বে। শেষ পর্যন্ত আদেশটা এলো না। কিন্তু ভদ্রলোক চলে গেলেন শিলচরে। হেমন্ত এবং বসন্ত বড় হয়ে গেছে। দুজনেরই পড়াশোনায় মন নেই। হেমন্ত কোনো মতে স্কুল পেরিয়েছে, বসন্ত তার অনেক আগেই স্কুল ছেড়েছে। প্রথম প্রথম মা এই নিয়ে হা হুতাশ করত। তারপর বলতে আরম্ভ করলো, কত এমএ পাস ছেলে ফেউয়ের মতো ঘুরে বেড়াচ্ছে, চাকরি জুটছে না, বেশি পড়াশোনা করে কি হবে? তার চেয়ে যদি ছোটখাটো ব্যবসা শুরু করে তাহলে আখেরে কাজ দেবে। অবন্তী লক্ষ্য করেছে সে যখন যায় তখন দুই ভাই যতটা সম্ভব পারে তাকে এড়িয়ে চলে। হেমন্ত যে সিগারেট খায় তা গন্ধে বোঝা গেছে। মাকে বললে অদ্ভুত প্রতিক্রিয়া হয়। আমি কি একটা দামড়ার পেছনে ঘুরে ঘুরে বেড়াবো? একটা কাজ জুটিয়ে না দিলে তো ওরা আরো উচ্ছন্নে যাবে, এ কথা বুঝতে পারিস না? হেমন্ত বাড়িতে ফিরলে অবন্তী জিজ্ঞাসা করলো, কি করতে চাস তুই? ব্যবসা। কিসের ব্যবসা? রামানন্দদার স্টেশনারি দোকানটা বন্ধ আছে। ওর পক্ষাঘাত হয়েছে। ছেলে বা ভাই নেই। আমাকে বলেছে 10,000 টাকা নগদ আর মাসে 250 টাকা দিলে দোকানটা আমাকে দেবে। তুই চালাতে পারবি? বাহ, কেন পারবো না? আমি তো সারাদিন দোকানে দোকানেই ঘুরি। একটু চিন্তা করলো অবন্তী। 10,000 দিলে দাঁড়াতে পারবি? আরো লাগবে। কেন? দোকানে তো মাল নেই বললেই চলে। আমাকে তো এখনই কেউ ধার মাল দেবে না। অর্ধেক টাকা দিলে অর্ধেক ধার দেবে। তার জন্য 20,000 টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? এই সময় মা ঘরে ঢুকলো। কি এমন টাকা? 30,000। তুই তো ফাংশনে আবৃত্তি করে টাকা পাস বলে শুনেছি। নিশ্চয়ই সেগুলো জমিয়েছিস। তাহলে কিছুটা দিয়ে দে। রাগ হয়ে যায় অবন্তীর। আমার কাছে অত টাকা নেই। এত বছর ধরে যা পেয়েছি তার সবটাই তো তোমাদেরকে দিয়েছি। সব জেনেও তুমি এ কথা বলো? সব কোথায় জানি। তোর মাইনে বেড়েছে কত তা কি কখনো বলেছিস? সবাই বলে আপনার মেয়ের গলা শুনলাম রেডিওতে, বর্ধমানের গৌরব। আমার তাতে কি লাভ? ভাইরা রোজগার আরম্ভ করলে তোর ছুটি, সেটা তুই ভুলে যাস। ঠিক আছে, আমি দেখছি অফিস থেকে যদি লোন পাওয়া যায়। হেমন্ত, তুই কথা বল ওদের সঙ্গে। প্রভিডেন্ট ফান্ড থেকে ধার করলো। অবন্তী জমা যা ছিল তা জড়ো করে পরের মাসে বর্ধমানে মায়ের হাতে দিয়ে এলো। দোকান খুললো হেমন্ত। প্রথম মাসে রোজগার হলো 1500 টাকা। অবন্তী ভেবেছিল মা বলবে এবার 1500 টাকা কম দিলেই হবে। কিন্তু মা কিছু বলল না। বরং সংসারে যে চাহিদাগুলো এতকাল ধামাচাপা দিয়ে রাখা ছিল সেগুলো লিস্ট নিয়ে বসলো। বছরখানেক বাদেও 1,500-এর বেশি হেমন্তর কাছ থেকে মা পেল না। অবন্তী জিজ্ঞাসা করলেই শুনতে পায়, ক্যাপিটাল না বাড়ালে ব্যবসা হয় না, মাল স্টক করে যাচ্ছি। এই সময় একদিন বসন্ত এসে কলকাতায় অবন্তীর সঙ্গে দেখা করলো। তাকে দেখে খুব অবাক হয়ে গেল অবন্তী। তখন বসন্ত 17-18 বছরের তরুণ, মুখ ভর্তি দাড়ি। বলল, আমি একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডর কিনবো, প্রাইভেট ট্যাক্সি করে চালাবো, হেভি প্রফিট। আমি কি করতে পারি? বাহ, তুই দাদাকে টাকা দিলে, আমি কি দোষ করলাম? আমার টাকা কোথায়? আশ্চর্য, তুই দাদাকে 30 দিলি, স্টেশনারি দোকানের বিক্রি ফোটা ফোটা। জিন্দেগিতে 10,000 মাসে প্রফিট করতে পারবে না দাদা। আমি হেসে খেলে করব। আমি এতদিন গাড়ি চালানো শিখেছি, এবার লাইসেন্স বের করব। আমি তো তোকে বললাম আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কেন? আমি যে প্রতি মাসে বছরের পর বছর। বলতে গিয়ে থেমে গেল অবন্তী। ও এত ছোট যে ওকে বলে কোনো লাভ নেই। সেটা সবাই করে,
আমার 30 পেলেই চলে, গাড়িটা 23-এ পেয়ে যাব, কিছু টুকটাক কাজ আছে। বসন্ত ঘাড় শক্ত করলো। বেশ, আমি তোকে মান্থলি 1000 দিয়ে যাব, 30 মাসে শোধ। আমি এখনই কিছু বলতে পারছি না। আশ্চর্য, গাড়িটা কি আমার জন্য পড়ে থাকবে? কবে বললে হবে? আজই ওদের অ্যাডভান্স করলে ভালো হয়, বসন্ত বলল। বাবা নেই, কোনো রকমে এত বড় হয়েছি। তুই খুব কষ্ট করেছিস আমাদের জন্য, তা আমি জানি, কিন্তু দিদি, তোকে ছাড়া আর কাকে বলবো বল? তোর ছোট ভাই পায়ের তলায় মাটি পাক, এটা কি তুই চাস না? আরো ধারের বোঝা বাড়লো। ব্যাংকের খাতায় যেটুকু না রাখলেই অ্যাকাউন্ট থাকে না, ততটুকু রইল। যেদিন কলকাতায় চাকরি করতে এসেছিল সেদিনের সঙ্গে আজকের পার্থক্য, ব্যাগে টাকা না থাকলেও মাথার উপর ধারের বোঝা ছিল না। আজ শুধু বোঝা নয়, পাহাড় জমে গেল। অফিসের একটা সার্কুলার এলো। যেহেতু এই চাকরি 24 ঘন্টার জন্য, তাই বিনা পারিশ্রমিকে হলেও অনুষ্ঠান করতে হলে কর্তৃপক্ষের আগাম অনুমতি নিতে হবে। এই সার্কুলারের প্রতিক্রিয়া হলো। বেশিরভাগ কর্মী যারা বাইরের কোনো অনুষ্ঠানে যোগ দেন না তারা খুশি হলেন, কিন্তু 3-4 জন শিল্পী যারা শুধু আবৃত্তি করেই বাড়ি গাড়ির মালিক হয়েছেন তারা অসন্তুষ্ট হলেন। অবন্তী বুঝল তার পক্ষে চরম পেশাদার হওয়া সম্ভব নয়। এই চাকরিটা তার জরুরি। ফলে বাইরের অনুষ্ঠান করায় সে বন্ধ করে দিল। এতে আর্থিক সমস্যা বাড়ল। 60,000 টাকা ধারের কিস্তি শোধ করতে হচ্ছে সুদ সমেত। অথচ বর্তমানে আগের মতোই টাকা দিয়ে যেতে হচ্ছে। গত মাসে মাকে টাকাটা দিয়ে বলেছিল, এখন তোমার 2 ছেলে রোজগার করছে, ধার শোধের টাকাটা যদি আমি কমিয়ে দেই তাহলে নিশ্চয়ই তোমার অসুবিধা হবে না। মা অবাক হয়ে বলেছিল, আমি তো তোকে আগের মতো নিজের জন্য সামান্য রেখে পুরো টাকা দিতে বলছি না। হেমন্ত কোনো মতে সামলেছে, আর বসন্ত যা রোজগার করে তার অনেকটাই পুলিশ আর দালালরা নেয়। বাকিটাও জমাচ্ছে আর একটা গাড়ি কেনার জন্য। তোর ওপর আর কত চাপ দেবে, লজ্জাও তো লাগে। তাহলে ওদের রোজগারে তোমার কোনো লাভ হচ্ছে না? এখনই হয়নি, একটা গাছ বড় হতে না হতেই ফল আশা করা বোকামি। তোর যদি অসুবিধা হয় তাহলে না বলে দে। বলতে পারেনি অবন্তী। পরে অনেক ভেবেছে সে, বলা উচিত ছিল। 15 বছর ধরে সে যা করেছে তারপর বলার অধিকার নিশ্চয়ই ছিল, কিন্তু কমলাকান্ত চট্টোপাধ্যায়ের রক্ত তাকে বাধা দিয়েছিল। তার কিছুক্ষণ পরে মা বলেছিল, এর মধ্যে একটা সমস্যা হয়েছে। তোর বাবার এক বন্ধু খুব অসুস্থ, ওদের প্রচুর জমি জমা আছে, আমাদেরই স্বজাতি। অনেকদিন ধরে আমাকে বলেছে ওর মেয়ের সঙ্গে হেমন্তর বিয়ে দিতে চায়। আমি বলেছি বেকার ছেলের সঙ্গে বিয়ে দেবেন কি? তা এখন আবার খবর দিয়েছেন, ছেলে তো রোজগার করছে, মারা যাওয়ার আগে আমাকে কন্যা দায় থেকে উদ্ধার করুন। তুমি কি বললে? আমি কি বলবো? আমার কি স্বাধীনতা আছে নিজে থেকে কিছু বলার? সেই যে বিয়ের পরে এ বাড়িতে এসেছি তখন থেকেই তো ঝিগিরি করে যাচ্ছি। কখনো জিজ্ঞাসা করেছিস মা তোমার কষ্ট হচ্ছে কিনা? করিসনি। তুই তো আমার ছেলের বউ নস যে সংসারে থেকে আমাকে সাহায্য করবি। সেই ভোরবেলায় উঠে ঝাড় দেয়া, কাপড় কাচা থেকে রান্না চাপানো শুরু করতে হয়। রাতে সবাইকে গিলিয়ে বাসন মেজে তবে বিছানায় শরীর রাখতে পারি। দিনের পর দিন এই চলছে। আমার কি বলার আছে? তুমি কি মনে করো ওই মেয়েটাকে ছেলের বউ করে আনলে তোমার সুবিধে হবে? মফস্বলের মেয়ে, কলকাতার জল পেটে পড়েনি তো, অসুবিধা কেন হবে? কিন্তু বিয়েতে যে খরচ হবে তা কে দেবে? ওরা বৌভাতের খরচ দেবে বলেছে। দিন ঠিক করেছো নাকি? সামনের মাসের 22 তারিখে ভালো দিন আছে, কে যেন বলছিল। মায়ের দিকে অবাক হয়ে তাকিয়েছিল অবন্তী। অনেক কষ্টে চোখের জল সামলেছিল সে। হেমন্তর বিয়ে হয়ে গেল। বউয়ের নাম রত্না, বেশ মিষ্টি দেখতে। বিয়ের কিছুদিন বাদে বসন্ত এলো কলকাতায়। কিরে তুই? মল্লিক বাজারে এসেছিলাম 2 নম্বর পার্স কিনতে। 2 নম্বর কেন? সস্তা হবে। বসন্ত হেসেছিল। শুনেছিস দিদি? কি শুনবো? সব বানানো। মানে? বৌদির বাপের মাত্র 5 বিঘে জমি আছে, সেটা ছেলে পাবে। বৌদির কোনো চান্স নেই। অথচ মা বলতো ওদের প্রচুর জমি জমা। এসব খবরে আমার কি লাভ? দূর, মা তো এই ধান্দায় রাজি হয়েছিল। তোকে এসব কে বলল? আরে আমি গাড়ি নিয়ে চারধারে ঘুরে বেড়াই, সব খবর আমার কানে আসবেই।
আর একটা ব্যাপার ঘটেছে। অবন্তীর ভালো লাগছিল না, সে তাকালো। দাদার সঙ্গে বৌদির অনেক আগে থেকেই ইন্টু ছিল। পাবলিক বলছে বিয়ে না করে দাদার উপায় ছিল না। দাদাই ওই জমি জমার টোপ দিয়ে মাকে রাজি করিয়েছে। তুই মাকে টাকা দিস? বাহ, দিই না। এই তো মা দাদার বিয়ে দিল, আমি স্ট্রেট 8,000 দিলাম। তখন যদি জানতাম এই কেস, তাহলে দিতামই না। প্রত্যেক মাসে দিস? আমি তো রেগুলার খাই না, যে কদিন খাই হিসেব করে দিয়ে দিই। কেন? দেখ দিদি, তুই আমাদের জন্য টাকা দিয়েছিস কারণ আমরা তোর নিজের ভাই। পরের বাড়ির মেয়ে ফুর্তি করে থাকবে বলে আমি টাকা দিতে পারবো না। মাকে বলায় বলল, তাতে কি হয়েছে, স্বজাতি তো। মাসে এক রাতের জন্য বর্ধমানে যাওয়া অব্যাহত ছিল। হেমন্তর সঙ্গে দেখা হতো, বসন্তের সঙ্গে কখনো সখনো। রত্না সামনাসামনি ভালো ব্যবহার করত। রবিবার সকালে হেমন্ত বাজারে যেত। সেদিন দুপুরে মাংস ভাত খেয়ে কলকাতায় ফিরে যেত অবন্তী। মাংসটা রাঁধত মা। গন্ধে গা গুলোলেও সেটা আর কাউকে রাঁধতে দিত না। মায়ের ঘরে শুতো অবন্তী। 3 মাসের পর রাত্রে শুয়ে মা বলল, যা আছে সব ছেলেই পাবে, বুঝলি? কি বলছো? রত্নার ভাই বিষয় সম্পত্তি পাবে। ও, তুই তো থাকিস না, মেয়েটার জিভে দাঁত আছে। জিভে দাঁত? কথা বলে যখন মনে হয় কামড়ে দেবে। ও, মেয়ে ছেলের এমন হওয়া উচিত নয়। বুঝিয়ে বলো। প্রথমে কাজকর্ম করত, মা আমাকে দিন, আপনি কেন করছেন। এখন ডাক্তারের কাছ থেকে ঘুরে আসার পর শুধু চিত হয়ে হাই তোলে। ডাক্তার কেন, শরীর খারাপ? হুম। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমি অবশ্য মুখে কিছু বলিনি। হাজার হোক এই বংশের ছেলে আসছে তো, তোর বাবার আত্মা শান্তি পাবে। মা নিঃশ্বাস ফেলল। অবন্তী অন্ধকারে মায়ের মুখ দেখতে পায়নি। মা বলল, তুই নিশ্চয়ই ভাবছিস এত তাড়াতাড়ি বাচ্চা হচ্ছে কি করে। বিয়ে তো মাস 3 হয়ে গেল। সংযম না থাকলে 3 মাস তো অনেক সময়, তাই না? মুখ দেখে মনে হচ্ছে ছেলে হবে। আমাকে এসব বলে লাভ কি? হঠাৎ মায়ের হাত শরীরে টের পেল অবন্তী। মা বলল, তোর কষ্টের কথা আমি বুঝি রে। এখন আমি অনেককেই বলছি, তোর বয়সের সঙ্গে মানায় যারা তাদের বেশিরভাগই দোজবরে। বউ মরেছে, বাচ্চা আছে, প্রায় 50 পেরিয়ে গেছে। তেমন ভালো ছেলে পেলে আমি আর দেরি করব না। কে বিয়ে করবে? মেয়ে ছেলে যদি সংসারের স্বাদ না পায় তো জীবন মরুভূমি হয়ে যায়। তোর বয়সে কত মেয়ের বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে। আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। কেন? আমি তোর মা নই? মাঝে মাঝে সন্দেহ হয়। হঠাৎ মা ডুকরে কেঁদে উঠল। অত রাত্রে ওই চাপ কান্নাও বেশ স্পষ্ট। নিশ্চয়ই এ বাড়ির বাসিন্দারা তা শুনতে পাচ্ছে, কিন্তু কেউ কোনো শব্দ করছে না। অবন্তী বাধা দিল না। অনেকদিন ধরে যে কথা মনে ছোবল মারত বের করে দিয়ে চুপচাপ শুয়ে রইল। পরদিন সকালে মা আবার স্বাভাবিক। হেমন্তকে বাজারে পাঠিয়ে মাংস আনিয়ে চমৎকার রাঁধল। সে সময় কি একটা কাজে অবন্তী রান্নাঘরের সামনে গিয়েছিল। সে দেখতে পেল দরজার বাইরে থেকে রত্না উঁকি দিয়ে ভেতরে কিছু দেখছে। তার উপস্থিতি টের পেয়ে সরে এলো রত্না। তারপর নিচু গলায় বলল, গন্ধ শুকলেও তো অর্ধেক খাওয়া হয়ে যায় না? তাই তো শুনেছি, ওটা কথার কথা। মা ঢাকনা সরিয়ে মাংসের গন্ধ শুকছেন। কথার কথা হলে অর্ধেক খাওয়া হয়নি। 3 মাসের জন্য আগরতলায় যেতে হবে, অফিসের অর্ডার। বর্ধমানে টাকা পাঠাবার ব্যবস্থা করে জানিয়ে দেওয়ার জন্যে অবন্তী এক শনিবার রাতে পৌঁছালো। মা আশা করেনি তাকে। খবরটা শুনে মুখ ভার হলো। অবন্তী বলল, তোমার চিন্তা নেই, আমার টাকা ঠিক সময় পেয়ে যাবে। আমি যে সামনের মাসের প্রথম রবিবার সকালে ওদের আসতে বললাম। কাদের? অবন্তী অবাক হলো। 3-3টে মিনি বাস, 2টো রটের বাস, 5টা ট্যাক্সির মালিক। বয়স বলেছে 48। তোর থেকে কত আর বড়। বউটা বাঁজা ছিল, মাস 6 হলো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তোকে বিয়ে করতে চায়। আমাকে? হ্যাঁ, বর্ধমানেরই তো ছেলে। অনেকদিন তোকে নাকি দেখেছে। একটাই দাবি, চাকরি করা চলবে না। আমি বললাম, অত সম্পত্তির যে মালিক, তার বউয়ের চাকরি করার কি দরকার?
ছেলের মাসি এসেছিল, বলল আপনার মেয়ে আপনাকে যে টাকা দেয় তার অনেক বেশি বিয়ের পরও আপনাকে দেবে। সব শুনে ভালোই লাগলো। ওরা ব্যানার্জি, আসতে বলেছিলাম। তুমি পাগল হয়ে গিয়েছো মা? কেন? আমাকে আগরতলা যেতেই হবে, তাছাড়া আমার বিয়ে করার কোনো বাসনা নেই, ইচ্ছেগুলো মরে গিয়েছে। তুই এখনো স্বর্ণেন্দুর কথা মনে রেখেছিস? দূর, সেসব তো কবেই তুমি শেষ করে দিয়েছো। তোর ভালোর জন্যই করেছি, নইলে এতদিনে হাড়ে দুব্বে গজিয়ে যেত। স্কুল মাস্টারের বউ হওয়ার চেয়ে। ঠিক আছে, চুপ করো, এই পাঁচালি আর ভালো লাগছে না। রাতে ঘুম এলো অনেক দেরিতে। অনেকদিন পরে স্বর্ণেন্দুর কথা মনে করিয়ে দিল মা। স্বর্ণেন্দু নিশ্চয়ই এখন ছেলে মেয়ের বাবা, সেটাই স্বাভাবিক। সকালে বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়েই শুনল পাশের ঘরে হেমন্ত বলছে, বাজারের ব্যাগ দাও। কেন? সব তো আছে। সব মানে? আলু, পেঁয়াজ, তরকারি, মাছও আছে কয়েকটি। ও, দিদি এলে তো মাংস হয়, দিদি মাংস খেতে ভালোবাসে, দেখনি দিদি এলে আমি মাংস নিয়ে আসি, দাও। আজ মাংস আনতে হবে না। কেন? অত আদিক্ষেতা কিসের? যা টাকা দেয় তাতে অত মাংস হয় না। পেটে যে এসেছে তার জন্য টাকা জমাও, এরকম কাঁচা খোলা পুরুষ আমি জন্মেও দেখিনি। তুমি ভুলে যাচ্ছ আমার ব্যবসার টাকা দিদি দিয়েছে। তাতে কি হয়েছে? বাপ নেই তাই রোজগারে দিদি দিয়েছে, তাই বলে যদি পাই পয়সা মিটিয়ে দিতে হয়, তার চেয়ে লজ্জার কি আছে? অবন্তী দাঁড়ালো না, কিন্তু সে তো ইচ্ছে করে শুনতে চায়নি। বাইরে বেরিয়ে এসে দেখলো হেমন্ত গম্ভীর মুখে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। সে ডাকলো, হেমন্ত। হেমন্ত তাকালো। কোথা যাচ্ছিস? বাজারে। আমার জন্য মাছ মাংস আনিস না, তোরা খেলে নিয়ে আয়। কেন? হেমন্তর মুখ শুকিয়ে গেল। আর বলিস না, ডাক্তার খেতে নিষেধ করেছে। কেন? কি জানি, কোন রকম অ্যানিমাল প্রোটিন খাওয়া চলবে না, তাই আমি এখন নিরামিষ খাচ্ছি। না না, মাছও চলবে না? এসব তো শুনেছি যারা ঠাকুরের ভক্ত হয় তারা করে। আমি সব ঠাকুরেরই ভক্ত। হাসার চেষ্টা করে নিজের ঘরে ঢুকে গেল অবন্তী। মা বলল নিরামিষ খাওয়া ভালো। এই তো আমি তোর বাবা চলে যাওয়ার পর নিরামিষ খেয়ে আছি, আমার তো কোনো অসুবিধা হয়নি, একটু রোগা হয়েছি মাত্র। তার রোগা হওয়াও ভালো। অবন্তী বলল, ঠিক বলেছ। সেদিন আরেকটি সিদ্ধান্ত নিল অবন্তী। এখন থেকে আর প্রতি মাসে বর্ধমানে আসা বন্ধ করতে হবে। নেহাত জরুরি প্রয়োজন ছাড়া আসবে না। সকালে অবন্তী বাড়িটাকে ঘুরে ঘুরে দেখল। অনেক স্মৃতি এর প্রতিটি কোণে ছড়িয়ে আছে। বাড়িটার অনেক জায়গায় প্লাস্টার খসে পড়েছে, কোথাও কোথাও চিড় ধরেছে। স্মৃতি বোধহয় এইভাবেই ভেঙে চুরে যায়। হেমন্ত বলল, দিদি তুই কি আজই টাকাটা পেয়ে যাবি? চেষ্টা করব। কালকেই কিছু কিছু পেমেন্ট করতে হবে। তুই এক কাজ কর, কাল দুপুর 12টায় আমার অফিসে আয়। আমি যাব? কেন, তুই টাকাটা নিয়ে আসতে পারবি না? একবার অফিসে ঢুকলে কখন ছাড়া পাবো বলতে পারছি না। তোকে যখন কালই পেমেন্ট করতে হবে, তখন তুই গিয়ে টাকাটা নিয়ে আয়। ঠিক আছে। বেরোবার সময় সে কাবেরীকে ডাকলো। রত্না তোমার দিদি, ওর কথা শুনে চলবে। আসি রত্না, ভালো থেকো তোমরা। দিদি, মায়ের নিয়ম ভঙ্গে মাংস করতে বলে যাও। কেন? আমার মনে হয় মায়ের খুব কষ্ট হতো মাংস খেতে পারেন না বলে, ওই জন্যই মাংস করা উচিত। আপনার ভাই আপত্তি করছে। অবন্তী হেমন্তের দিকে তাকালো। তোর হাতে যেমন টাকা থাকবে তেমনি করবি, যদি পারিস মাংস করিস। সেই চলে আসা। পরদিন ভাইয়ের হাতে টাকা তুলে দিয়েছিল অবন্তী, বলেছিল এটা মায়ের জন্য আমার শেষ দেওয়া। হেমন্ত বলেছিল, আমার তো সাধ্য নেই বলে করতে পারি না, এবার থেকে যেটুকু সাধ্য সেটুকু করিস। তুই কবে আসছিস? আমি যাচ্ছি না। কেন? মায়ের প্রতি শ্রদ্ধা নেই, সেখানে গিয়ে লাভ কি? তুই মাকে শ্রদ্ধা করিস না? না করলে তোকে সহজেই বলতে পারতাম। হেমন্ত কথা বাড়ায়নি, তারপরেও কয়েকবার টাকা চেয়ে চিঠি দিয়েছে, জবাব দেয়নি অবন্তী। তার ধার শোধ হয়েছে।
সামান্য হলেও জমতে শুরু করেছে। 58 হতে আর বেশি দেরি নেই। তারপর ইতিমধ্যে জীবনের দ্বিতীয় আঘাত সহ্য করতে হলো অবন্তীকে। প্রথম আঘাত যদি বাবা কমলাকান্ত চট্টোপাধ্যায়ের হঠাৎ চলে যাওয়া, তো দ্বিতীয় আঘাত অশোকাদের প্রবল যন্ত্রণা সহ্য করে মারা যাওয়া। গলায় ক্যান্সার হয়েছিল অশোকাদের। এক ঘরে থাকলেও ব্যাপারটাকে চেপে রাখার চেষ্টা করেছিলেন মহিলা। স্কুলের চাকরি শেষ হয়ে গিয়েছিল। যেহেতু এটা ওয়ার্কিং উইমেন্স হোস্টেল, তাই নোটিশ এসেছিল ছেড়ে দেওয়ার। কিন্তু অসুস্থতার জন্য কর্তৃপক্ষ চাপ দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত ঠাকুরপুকুরে নিয়ে যাওয়া হলো অশোকাদিকে। ডিউটির ফাঁকে প্রতিদিন সেখানে ছুটত অবন্তী। কথা বন্ধ হয়ে গিয়েছিল অশোকাদির। কাগজে লিখে বলতেন কথা তার সঙ্গে। শেষবার লিখেছিলেন, একা থাকিস না, কাউকে তো জীবনে নিবি না, কোনো আশ্রম বা হোমে গিয়ে থাক, রাতগুলো বড় নির্জন হয়ে যাবে রে। অশোকাদের কথাগুলো ভীষণভাবে নাড়া দিতে লাগলো অবন্তীকে। ওর জিনিসপত্র প্যাক করে রেখে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত দূর সম্পর্কের এক বোন এসে নিয়ে গেল সেগুলো। এই সময় বিজ্ঞাপনটা নজরে এলো। একজন রিটায়ার্ড মিলিটারি ডাক্তার ঝাড়গ্রামে একটি বৃদ্ধাবাস করেছেন। এতদিন তিনি নিজেই দেখাশোনা করতেন, কিন্তু অসুস্থতার জন্য তার একজন সাহায্যকারী দরকার। টেলিফোন নাম্বার দেখে ফোন করলো অবন্তী। কলকাতা থেকে ঝাড়গ্রামে ফোনের লাইন পেলেও কথা বুঝতে অসুবিধে হচ্ছিল। ভদ্রলোক তাকে ঝাড়গ্রাম গিয়ে দেখা করতে বললেন। পরের রবিবার সকালে ঝাড়গ্রামে পৌঁছে রিকশা ধরল অবন্তী। শহর থেকে বেরিয়ে দুপাশে শাল গাছের সারি রেখে সে যখন বৃদ্ধাশ্রমে পৌঁছালো, তখন বেলা 10টা। অনেকখানি জায়গা জুড়ে গাছগাছালির মধ্যে আশ্রম তৈরি হয়েছে। তারের বেড়া দিয়ে জায়গাটা আলাদা করা হয়েছে। অফিসে ঢুকে ডাক্তার সাহেবের দেখা পেল অবন্তী। আপনি অবন্তী চ্যাটার্জি, বসুন, জল খাবেন? ভালো লাগলো অবন্তীর। সে মাথা নেড়ে হ্যাঁ বলতেই একজন কাজের লোক জল নিয়ে এলো। সেটা খাওয়া পর্যন্ত বৃদ্ধ অপেক্ষা করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আপনার বায়োডাটা নিয়ে এসেছেন? না, আমি কথা বলতে এসেছি। বলুন, কি কথা বলতে চান? আপনি কি ধরনের সাহায্য চাইছেন? বছর 10 আগে আমি এখানে বৃদ্ধাশ্রম খুলি। যেসব মানুষ একা এবং কিছুটা সঞ্চয় আছে, তাদের বাকি জীবনটা আনন্দে রাখার চেষ্টায় এই আশ্রম। এখানে প্রতিটি মানুষকে মাসে 800 টাকা দিতে হয়। নিশ্চয়ই বুঝতে পারছেন, ওই টাকায় সারা মাসের খরচ চলে না। খরচ বলতে খাওয়া দাওয়াই তো নয়, ওষুধপত্র, রিক্রিয়েশন, লাইব্রেরি সবই রয়েছে। এজন্য বাড়তি যে খরচ হয়, তা আমার একটা ট্রাস্ট থেকে দেয়া হচ্ছে। কিন্তু এই কারণে কাউকে মনে করিয়ে দেয়া হয় না যে তারা অন্যের দয়ায় আছেন। এখন পর্যন্ত আমরা 40 জনের ব্যবস্থা রেখেছি, যদিও এই মুহূর্তে 32 জন বৃদ্ধ এবং বৃদ্ধা রয়েছেন। আর হ্যাঁ, যে কেউ ওই টাকা দিয়ে এখানে থাকতে পারেন না। আমি ইন্টারভিউ নেই। যদি মনে করি উনি সত্যি একলা এবং 800 টাকা দেওয়ার সামর্থ্য তার আছে, তাহলেই তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করা হয়। আর কিছু? এখানে যারা আছেন তারা কি সবাই বাঙালি? হ্যাঁ, কারণ অবাঙালি কেউ আবেদন করেননি। ইন্টারভিউতে আপনি কি জানতে চান? অনেক সময় ছেলেমেয়েরা ঘাট থেকে বাবা মাকে নামিয়ে দিতে এখানে নিয়ে আসে, কিন্তু বাবা মায়ের টান থাকে তাদের সঙ্গে থেকে যেতে। ফলে এরা এখানে এলেও সংসারের প্রতি সব সময় টান অনুভব করেন, যার জন্য তাদের মন বিচলিত হয়, মানিয়ে নিতে পারেন না। এদের আমরা এখানে নিতে চাই না। যিনি বয়সের কারণে অক্ষম হয়ে যাচ্ছেন, কোনো পিছুটান নেই, তাদেরকেই আমরা পছন্দ করি। এতদিন আপনি সাহায্যকারী চাননি কেন? প্রয়োজন হয়নি। এখন আমার শরীর ভেঙেছে। কলকাতায় গিয়ে দীর্ঘ সময় ধরে চিকিৎসা করানো প্রয়োজন। আমি চাই না আমার জীবদ্দশায় এই আশ্রম বন্ধ হয়ে যাক। বন্ধ হলে এখানকার বাসিন্দাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হবে। আপনি কি করেন? আমি আকাশবাণীতে চাকরি করি। কত বছর চাকরি আছে? এখনো বছর 8। সংসারে আর কে কে আছেন? আমার কোনো সংসার নেই, আমি ওয়ার্কিং ওমেন হোস্টেলে থাকি। বাড়ি কোথায় ছিল? বর্ধমানে। বাবা শিক্ষক ছিলেন, মা এখন নেই। বিয়ে করেননি? না। কেন? সুযোগ হয়নি। ভাই বোন? বোন নেই, ভাইরা সাবালক, সম্পর্ক নেই।
ভালো চাকরি করেন, সেটা ছেড়ে এখানে আসার ইচ্ছে কেন? একা থাকতে আর ভালো লাগছে না। আমার কাছে যতগুলো আবেদনপত্র এসেছে তাতে সবাই জানতে চেয়েছে কত পারিশ্রমিক পাওয়া যাবে। আপনি কি আশা করেন? বললাম তো একা থাকতে পারছি না। আপনার নাম, ঠিকানা, অফিসের ঠিকানা এখানে লিখে দিন। অবন্তী লিখল। ভদ্রলোক বললেন, এখন 11টা বাজে, ফেরার ট্রেন বেলা 2টোয়। তাহলে দুপুরের খাবার এখানেই খেয়ে যান। অবন্তী আপত্তি করল, না না, কোনো দরকার নেই। আপনি দুপুরে খান না? হেসে ফেলল অবন্তী। খাই, কিন্তু কাউকে বিব্রত করতে চাই না। বিব্রত হবে বুঝলে আপনাকে বলবো কেন? চলুন আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। বৃদ্ধ উঠলেন। সুন্দর সবজির বাগান করা হয়েছে, ছোট ছোট কটেজ চারপাশে, প্রত্যেকের জন্য আলাদা ব্যবস্থা। লাইব্রেরিটা মাঝখানে, খাওয়ার ঘর এবং রান্নার ঘর এক পাশে। ও ডাক্তারবাবু, ইনি কে? এত অল্প বয়সে এখানে থাকতে এলেন নাকি? একজন বৃদ্ধা তার কটেজ থেকে বেরিয়ে এলেন। ভদ্রলোক বললেন, ইনি বাসন্তী দেবী, খুব সুন্দর ছবি আঁকেন। মা, এর নাম অবন্তী চট্টোপাধ্যায়, আপনাদের দেখতে এসেছেন কলকাতা থেকে। কেন, কলকাতায় দেখার জিনিস আর কিছু নেই নাকি? বৃদ্ধ রেগে গেলেন। অবন্তী এগিয়ে গেল তার কাছে। মাসিমা, আমি আপনাদের দেখতে আসিনি, আমি এখানে থাকতে চাই, তাই জায়গাটাকে দেখতে এসেছি। ও, তাই বলো। তা মা, তোমার তো এমন কিছু বয়স নয়, আমার মেয়ে থাকলে তোমার বয়সী হতো। এত তাড়াতাড়ি আশ্রমে থাকতে চাও কেন? বয়সের সঙ্গে কি আর সমস্যার সম্পর্ক আছে মাসিমা? আপনি তো আমার চেয়ে অনেক বেশি জানেন। অবন্তী হাসল। ছাই জানি, এখনো এঁকে যাচ্ছি, কিন্তু ঈশ্বরের মুখটা ঠিক কিরকম হবে বুঝে পাচ্ছি না। বৃদ্ধা ফিরে গেলেন। আশ্রমে ডিপ টিউবওয়েল রয়েছে, সেখান থেকে পাম্প করে জল ওপরের ট্যাঙ্কে তোলা হয়। ডাক্তার সাহেব যতটা পারেন আধুনিক ব্যবস্থা করেছেন, এমনকি বড় জেনারেটরের ব্যবস্থা করেছেন। কর্মী আছেন 8 জন। ডাইনিং রুমে খাওয়া হলো। একসঙ্গে 50 জন বসতে পারেন। দৃশ্যটি অদ্ভুত। যে যার কটেজ থেকে বেরিয়ে এলেন, কারো হাতে লাঠি, কেউ খুঁড়িয়ে হাঁটছেন, কেউ হনহনিয়ে। ডাক্তার সাহেব বললেন, 2 জন আজ লাঞ্চে আসতে পারবে না। একজনের জ্বর আর একজনের বাতের ব্যথা বেড়েছে, একেবারে শয্যাশায়ী। ওদের পথ্য পৌঁছে দেওয়া হবে। এদের চিকিৎসা আপনি করেন? না, ঝাড়গ্রামের একজন ডাক্তার দুবেলা এসে দেখে যান, এমার্জেন্সি হলে আমি যাই। খাওয়ার টেবিলে অবন্তীর পাশে এক সৌম্যদর্শন বৃদ্ধ বসেছিলেন। ডাক্তার সাহেব অবন্তীর পরিচয় দিয়ে বললেন, উনি ধ্রুবজ্যোতি বসু, গান করেন। একসময় HMV থেকে রেকর্ড বেরিয়েছিল। অতীতের কথা কেন টেনে আনছেন ডাক্তার? তুমি কি করো মা? আকাশবাণীতে চাকরি করি। বাহ, যখন বীরেন ভদ্র ছিলেন তখন যেতাম, পঙ্কজবাবুর সঙ্গেও গেয়েছি। তাই এখানে কেন? ডাক্তার সাহেব বললেন, আমি সাহায্যকারী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম, ইনি আবেদন করতে এসেছেন। তোমার মধ্যে যোগিনী ভাব স্পষ্ট। কিন্তু মা, আমরা সংসারে ছিলাম, সব ছিল, কিন্তু মায়া ছিল না। এখানে এসেছি তার সন্ধানে। তুমি সেটা দিতে পারবে তো? ধ্রুবজ্যোতিবাবু জিজ্ঞাসা করলেন। ওখানে আমি মায়া থেকে বঞ্চিত, জানি না পারবো কিনা। নদীর ধারের মানুষ জলের মূল্য বোঝে না মা, বোঝে মরুভূমির মানুষ। চলে আসার সময় ডাক্তার সাহেব বললেন, আমি সামনের মাসের 1 তারিখে কলকাতায় যাব। সকালে গিয়ে বিকালে ফিরে আসব। তুমি এই ফোন নাম্বারে দুপুরে ফোন করো। রিকশায় বসে জায়গাটাকে ভালোবেসে ফেলল অবন্তী। ধু ধু করছে চারধারে, যেমন হাওয়া তেমন রোদ। শীতকালে যদি প্রবল শীত, গ্রীষ্মে তেমনি কড়া গরম। আশেপাশেও কোনো মানুষজন নেই, একেবারে নিজেদের মতো থাকা। ডাক্তার সাহেবের কোনো প্রতিশ্রুতি পাওয়া গেল না। সে যদি পয়সা খরচ করে থাকতে চায়, তাহলে কি থাকতে দেবেন? প্রশ্নটা করা হয়নি। এখন অবসর নিলে সে 800 টাকার অনেক বেশি পাবে। সামনের মাসের 1 তারিখে প্রশ্ন করতে হবে। বিকেলে হোস্টেলে এসে অবন্তী দেখলো ভিজিটার্স রুমে বসন্ত বসে আছে। সে জিজ্ঞাসা করলো, তুই? হ্যাঁ, দুপুরে এসেছি। বর্ধমানে গিয়েছিলি? না তো। এরা বলল তুই কলকাতার বাইরে গিয়েছিস। কি দরকার? বৌদি ঝামেলা করছে খুব, দাদার তো কোনো ভয়েস নেই।
কি হয়েছে? কাবেরীকে বলেছে মাঝে মাঝে এসে থাকতে পারো, কিন্তু নিজের খরচে খাবে, কিন্তু তোমার স্বামীর থাকা চলবে না। আরে আমরা কি ওর বাসায় খেতে যাচ্ছি? তুই একটা ব্যবস্থা কর। আমি এসবের মধ্যে নেই। তোর গাড়ির ব্যবসা তো লাটে উঠে গেছে। বিয়ে করেছিস, মেয়ে হয়েছে, কোনো দায়িত্ব নেই তোর। সেই জন্যই তো বাড়িতে স্থিত হয়ে বসতে চাইছি। কিন্তু ওরা সেটা দেবে না কেন? ওটা কি আমার বাপের বাড়ি নয়? আমার কোনো রাইট নেই? বল দিদি। বলে মামলা করো। আমিও বলেছি, তোমাদের চরিত্র সবাই জেনে গেছে। দিদির পয়সায় খেয়ে বড় হলে আবার এমন ব্যবহার করলে যে মায়ের কাজ শেষ হওয়ার আগেই দিদি চলে যেতে বাধ্য হলো। বসন্ত বলে যেতে লাগলো। বৌদি কি বললো জানিস? তোমার দিদি তার মাকে টাকা পাঠাতো, চোখ বোঝার পরেই তিনি হাত মুঠো করেছেন। আমরা এখন তার খাই না পড়ি। এসব কথা আমার ভালো লাগছে না বসন্ত। ভালো তো লাগবেই না। এত স্যাক্রিফাইস করার পরে এসব শুনতে কারো ভালো লাগে? কিন্তু ওই বাড়িতে তোরও রাইট আছে দিদি। আমার কিছু চাই না। ও, তাহলে তুই তোর অংশটা কাবেরীর নামে লিখে দে। তোকে তো মামলা করতে বলেছে। দূর, নাগরিক কমিটির সঙ্গে কথা হয়েছে। ওরা বলেছে দাঁড়িয়ে থেকে ভাগ করে দেবে। বর্ধমানে থেকে নাগরিক কমিটিকে অস্বীকার করার হিম্মত হেমন্ত চ্যাটার্জির হবে না। তুই একটা স্ট্যাম্প পেপারে লিখে দিবি? না, তোরা যখন ভাগাভাগি করছিস দুভাগ করে নে। ঠিক আছে দিদি, দুয়েক টাকা দিবি? কাবেরীকে ডাক্তার দেখাতে হবে। বসন্ত হাত পাতল। কি হয়েছে কাবেরীর? মেয়েটার ভাই বোন হবে বোধহয়, উদাস গলায় বলল বসন্ত। ঠাস করে একটা চড় মারল অবন্তী। তারপর ব্যাগ খুলে দুটো 100 টাকার নোট ছুঁড়ে দিল। আর কখনো আমার কাছে আসবি না। তোরা আমার কাছে মৃত। বেরিয়ে যা এখান থেকে। টাকাটা কুড়িয়ে নিয়ে গালে হাত বোলাতে বোলাতে চলে গেল বসন্ত। ঘরে ঢুকে বিছানায় পাথরের মতো বসেছিল অবন্তী। কাবেরের মুখটা মনে পড়ছিল। এই মেয়েগুলো এত বোকা হয় কেন? ঠিক দুপুরবেলায় ফোন করলো অবন্তী। আজ 1 তারিখ। ডাক্তার সাহেব নিজেই ফোন ধরলেন। কেমন আছো তুমি? ভালো। মতের পরিবর্তন হয়েছে? না, তবে আপনি যদি আমাকে কাজটা না দেন তাহলে আশ্রমের আবাসিক হয়ে থাকতে দেবেন কি? ওখানে একটা এজ বার আছে, অন্তত 58 হতে হবে। তোমার সম্পর্কে সব খবর পেয়েছি। কত টাকা চাও? একটা পয়সাও চাই না। অনেক ধন্যবাদ। তুমি রেজিগনেশন লেটার দাও। ওসব করতে সময় লাগবে কতদিন? মাসখানেক। বেশ, সব শেষ করে চলে এসো। আপনি আমাকে আপনার সাহায্যকারীর কাজটা দিচ্ছেন? চিৎকার করে উঠল অবন্তী। সে বিশ্বাস করতে পারছিল না। সরি, অত ভালো আবৃত্তি যে করে তাকে সহকারীর পদ দেয়া যায় না। তাছাড়া সহকারী মানে মাথার উপর সবসময় একজন থাকবে যাকে সাহায্য করতে হবে। তোমাকে দিন 15 দেখিয়ে দেওয়ার পর আমি কলকাতায় চলে আসব। মাঝে মাঝে যাব। অতএব তোমাকে একাই সব সামলাতে হবে। সেক্ষেত্রে তোমার পদের একটা নতুন নামকরণ করা দরকার। ভেবে দেখি, ডাক্তার সাহেব বললেন। অফিসের সবাই অবাক। এত তাড়াতাড়ি ভিআর নেওয়ার কোনো মানে নেই। আশ্রমে যাচ্ছেন? সন্ন্যাসিনী হয়ে থাকবেন নাকি? এইসব কোলাহলের মধ্যে একা হোস্টেলে এলো অবন্তী। যা কিছু টাকা কড়ি পাওয়া গেল তা আপাতত নিজের ব্যাংক, পরে ঝাড়গ্রামের স্টেট ব্যাংকে ট্রান্সফার করাতে হবে। পেনশন নেবে ওখান থেকেই। পে কমিশনের কল্যাণে সেটা যথেষ্ট ভালো হয়েছে। হোস্টেলে নোটিশ দিয়েছিল সে। সেখানেও একই প্রশ্ন। মানুষ যখন মারা যায় তখন কেউ প্রশ্ন করে না। যখন কেউ নিজের মতো একা থাকতে চায় তখন এত কৌতূহল কেন? 15 দিন হাতে কলমে শিখিয়ে গেলেন ডাক্তার সাহেব। এই আশ্রমের বাসিন্দাদের নামে আলাদা আলাদা খাতা আছে। কার কি অসুখ, কে কি খেতে ভালোবাসেন থেকে আরো অনেক তথ্য সেখানে দেয়া আছে। এরা সবাই টাকা দেন ব্যাংকের মাধ্যমে। এই ডাক্তার সাহেবই ব্যবস্থা করেছেন। সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যাতে অবন্তী টাকা তুলতে পারে তার ব্যবস্থা করে গেলেন। এখন থেকে প্রতি মাসে একবার করে এখানে আসবেন। যাওয়ার আগে ডাক্তার সাহেব বলেছেন, তোমার একটা নতুন নামকরণ করেছি। নিশ্চয়ই জেনে গেছো? না তো। এখানকার সবাই তোমাকে কি বলে ডাকছে? দিদি ভাই। ওটা আমার দেওয়া। ডাক্তার সাহেব হাসলেন। তোমাকে এখানকার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আর সবাই দেখতে দেখতে পরিচিত হয়ে যাবে।
তবে যদি কোনো সমস্যায় পড়ো যা নিজে সমাধান করতে পারছো না, তাহলে আমাকে জানিও। একটা কথা জিজ্ঞাসা করব? বলো। শুনলাম আপনি বিপত্নিক, ছেলে মেয়ে নেই। তাহলে এখানে থাকছেন না কেন? এখানে থাকলেই তো ভালো হতো। এই আশ্রমের জন্য তো ফান্ড রয়েছে, তার একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। তাছাড়া কলকাতায় অনেক কাজ রয়েছে। আপনি বলছিলেন চিকিৎসা করাবেন, কি হয়েছে আপনার? ডাক্তার সাহেব বললেন, ঘাবড়ে যেও না, এখনো বছর 10 লড়ে যাব। আমার ক্যান্সার হয়েছে। সরোজবাবুর কাছাকাছি থাকতে চাই, একেবারে প্রাথমিক স্টেজ, ভয়ের কিছু নেই। যেন অবন্তীর কোনো ঘনিষ্ঠ এই রোগে আক্রান্ত, এবং ডাক্তার সাহেব তাকে আশ্বাস দিচ্ছেন এমন ভঙ্গিতে কথাগুলি বললেন। ওর গাড়ি চলে যাওয়ার পরও কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। এই মানুষটাকে খুব অল্প সময় দেখতে পেল সে, কিন্তু বড় তাড়াতাড়ি মানুষটা তার আপন হয়ে গিয়েছেন। যে আপন হয়, ঈশ্বর তাকে সরিয়ে নিতে এত তৎপর হন কেন? ভোরে ঘুম থেকে ওঠে অবন্তী। তার কোয়ার্টার্স অফিসের লাগোয়া। ঘুম ভাঙতেই মুখ ধুয়ে বেরিয়ে পড়ে আশ্রমটাকে পাক দিতে। তখনও ঘাসে ঘাসে শিশির মাখামাখি। ঘুম হয়েছে মেসোমশাই? এক বৃদ্ধ খালি গায়ে পাজামা গেঞ্জি গায়ে সূর্য দেখছিলেন। মুখ ফিরিয়ে বললেন, ঠিক 3টে থেকে জেগে আছি মা। ঘড়ি দেখছি কখন ভোর হয়। ভোর হতে বেরিয়ে এলাম। এটা তো ঠিক কথা নয়, আপনার আরো 2 ঘন্টা ঘুমানো উচিত। উচিত কাজগুলো এ জীবনে করা হলো না। গত 20 বছর ধরে নির্ঘুম রাত চলছে, বিচ্ছিরি অসুখ। বৃদ্ধ মাথা নাড়লেন। না, আপনার এই অসুখটাকে সারাতেই হবে, অবন্তী বলল। ভালো লাগলো মা, আমি চেষ্টা করেও তো পারিনি, দেখো পারো কিনা। এই ভদ্রলোকের নাম যতীন সাহা। খুব কম কথা বলেন, কারো সঙ্গে তেমন মেশেন না, কিন্তু অবন্তী কথা বলে দেখেছে উনি মোটেই গম্ভীর নন। আর একটু এগোতেই এক বৃদ্ধাকে দেখতে পেল, থরথরিয়ে হাঁটছেন। অবন্তী ডাকল, কোথা যাচ্ছেন মাসিমা? বৃদ্ধা দাঁড়ালেন। এর কণ্ঠস্বর খুব সরু, বাচ্চা মেয়ের মতো। মর্নিং ওয়াক করছি। হুম, আমি জানি কোথায় যাচ্ছেন আপনি। হেসে ফেলল বৃদ্ধা। না গেলে মনটা ভালো লাগে না। সকাল বিকেল এই সময়টা যা কিছু গপ্প হয়, তারপর ফিরে এসে স্নান করে পুজোয় বসতে হবে। একটু থেমে বললেন, তুমি মা খুব ভালো। চলুন আপনার সঙ্গে যাই। আমার হাতটা ধরো। ওরা এগিয়ে গেল। একটা গাছের নিচে বাঁধানো বেদির উপর আরো 4জন বৃদ্ধা বসে আছেন। একজন চেঁচিয়ে বললেন, ও নলিনীদি, তুমি দেখছি পথ চেনো না, তোমায় হাত ধরে নিয়ে আসতে হচ্ছে। নলিনীদি তার সরু গলায় চেঁচিয়ে উঠলেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। 2 লাইন গেয়ে বললেন, আমার সখাকে নিয়ে এলাম। একজন বললেন, ওমা, এ কি কথা, সখা কেন, সখী বলো। সবাই হেসে উঠল। প্রথম জন বললেন, যাই বলো নলিনীদি, তোমার সাহস খুব বেড়ে গেছে। ভুল সুরে গেয়েছো বলে গত সপ্তাহে ধমক খেয়েছো, মনে নেই? মাস্টার মশাই কাছে থাকলে হয়ে যেত। অবন্তী জিজ্ঞাসা করল, মাস্টার মশাই কে মাসিমা? নলিনী বললেন, ওই যে ধ্রুবজ্যোতি বাবু, নিজে ভালো গান তো, তাই কেউ ভুল গাইলে উনি রেগে যান। আমার বাবা সব সুর এখন মনে আছে, সারা জীবন গলা খুলে গাইবারই সুযোগ হয়নি। প্রথম জন বললেন, এই মেয়েটা, তোর মতলব কি বলতো? কেন মাসিমা? অবন্তী তাকালো। তুই সবাইকে মাসিমা মাসিমা বলিস, আমরা এখানে 5 জন বসে আছি, মাসিমা বললে কে সাড়া দেবে? দ্বিতীয় জন বললেন, মাসিমা 1 মাসিমা 2 করে নাও। না না, মাসিমা মানে মায়ের বোন, তার মানে সম্পর্কটা আরেকজনকে কেন্দ্র করে হলো। কি দরকার, তুই আমাদের দিদি বলবি, নাম ধরে দিদি। অবন্তী লজ্জা পেল। সে কি, আপনার আমার কত বড়। কি মেয়ে গো, দেখেছো তোমরা, আমাদের বড় বানিয়ে নিজে ছুরি সেজে থাকতে চাইছে। ওই তো তোর মাথায় একাত্তা চিকচিক করছে, করছে না? তাছাড়া তুই বিয়ে করিসনি, তুই আমাদের বোন। নলিনী বললেন, ঠিক কথা, আমি তবু আপেল খেয়েছি, সেটা টক না মিষ্টি তা বুঝেছি, তুই তো সেসব বুঝলিই না। তৃতীয় জন বললেন, স্বাদের কথা যখন উঠল তখন বলি,
রোজ আর কাটাপোনা খেতে ইচ্ছে করছে না ভাই। চতুর্থ জন বললেন, এত করে বলি একটু ঝাল দিও, তবু ঠাকুর কথা শোনে না। প্রথম জন বললেন, তুই থাম, সারা জীবন ঝাল খেয়ে খেয়ে পেটে ঘা করেও নোলা গেল না। ডাক্তার সাহেবের দোষ নেই, উনি পুরুষ মানুষ, রান্নার ব্যাপারে কি করে বুঝবেন? আমরা আগ বাড়িয়ে দেখাতে গেলে ঠাকুরের আবার গোস্সা হয়। তুমি স্বাদটা বলে দাও তো। ঠিক আছে, আমি দেখছি। নলিনী বললেন, আমি তো নিরামিষ, একটু বড়ি দিতে বলো তো। প্রথম জন বললেন, এই মেয়েটা, নলিনী দিকে বোঝো তো, কেন মাছ ডিম খাবে না? যে স্বামী চিরকাল জ্বালিয়ে গেল, তার জন্য উনি ওসব ছেড়েছেন, কারণ তার আত্মার অকল্যাণ হবে। কোনো মানে হয়? আমি তো সব খাই, এ যুগে ওসব কেউ মানে? নলিনী বললেন, আসলে তোমরা বোঝো না, না খেয়ে খেয়ে এখন নাকে খুব গন্ধ লাগে। অবন্তী বলল, আপনি ডিম খেতে পারেন, ঝোলে গন্ধ লাগলে পোচ বা অমলেট খাবেন, জানেন তো ডিম নিরামিষ। ডিম নিরামিষ? নলিনীর চোখ বড় হয়ে গেল। হ্যাঁ, মাছের গায়ে মুরগি বা পাঁঠার গায়ে মাংস থাকে বলে ওরা আমিষ, ডিমে মাংস নেই, তাই নিরামিষ। তাহলে তো পেঁয়াজ রসুনও নিরামিষ? দ্বিতীয় জন প্রশ্ন করলেন। নিশ্চয়ই, একই মাটির তলায় আলুর মতো ওগুলো জন্মায়। তাহলে যে বলে ওসব থেকে শরীর গরম হয়? সঙ্গে সঙ্গে হাসির তুবড়ি ফাটল। প্রথম জন হাসতে হাসতে বললেন, ও করুণা, ৭২ এসে যদি তোর শরীর গরম হয় হোক, আমি জল ঢেলে ঠান্ডা করে দেব। হাসি যেন আর শেষ হয় না। অবন্তী বলল, আপনারা গল্প করুন, আমি যাই। নলিনী বললেন, আজকে একটু কুলের টক করো তো, নিশ্চয়ই কুল উঠে গেছে বাজারে। ঠিক আছে, করব। সোজা রান্নাঘরে চলে গেল অবন্তী। ঠাকুর ততক্ষণে উঠে পড়েছে। এখানে গ্যাসেই রান্না হয়। ঠাকুর জিজ্ঞাসা করলো, দিদি ভাই আপনি আজ কি রান্না করছো ঠাকুর? ভাত, ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল। বাঁধাকপির তরকারিটা প্লেন করছো? কি করব দিদি ভাই, কয়েকজন নিরামিষ খায়। এক কাজ করো, যাদবকে বলে দিচ্ছি। না, আমি আজ বাজারে যাব, যারা নিরামিষ খায় তাদের জন্য বেগুন ছাড়া আলু ভাজা করো, আর একটা তরকারি, বাঁধাকপিতে মাছের মাথা দিও। ঠাকুর মাথা নাড়ল। ব্রেকফাস্টে কি দিচ্ছ? হালুয়া। কালও তো তাই করেছিলে, আজ চিড়ে ভাজা করো বাদাম দিয়ে, সঙ্গে লঙ্কা গোটা পুড়িয়ে দিও। যে ঝাল খায় না সে বাদ দিয়ে খাবে। অফিস ঘরের দিকে চলল অবন্তী। এ ব্যাপারে তার একটা বড় সংকোচ আছে। ছেলেবেলায় তাকে রান্নাঘরে ঢুকতে দেয়া হয়নি। যৌবনের শুরু থেকেই পেইং গেস্ট অথবা হোস্টেলে থেকেছে। রান্না সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। অফিসে অনেক মেয়েকে রান্নার গল্প করতে শুনত। কারো কারো বাড়িতে গিয়ে খেয়েছেও সে। একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে সেগুলো। আজ সেজন্য আফসোস হচ্ছিল। যদি সে একটু রান্না করতে জানতো, তাহলে এসব বৃদ্ধ বৃদ্ধাকে খাইয়ে খুশি করতে পারত। গুড মর্নিং। ভদ্রলোককে দেখতে পেয়ে অবন্তী দাঁড়ালো। গুড মর্নিং। বৃদ্ধ ভদ্রলোক এই সকালে বই নিয়ে দাঁড়িয়ে আছেন নিজের কটেজের সামনে। খুব ব্যস্ত? না, বলুন, কিছু করতে হবে? পিয়ন এলে একটু খবর দেবে। নিশ্চয়ই। আমি দিল্লিতে একটা বইয়ের অর্ডার দিয়েছিলাম, এখনো কোনো সাড়া শব্দ নেই। সেলিম আলীর পাখির ওপর বই। এখানকার গাছে গাছে প্রচুর অচেনা পাখি আসে, ওদের চিনতে চাই। আমি পোস্ট অফিসে গিয়ে খোঁজ করব, আপনি নিশ্চিন্ত থাকুন। থ্যাংক ইউ মাই গার্ল। অমিয়নন্দী খুশি হলেন। হেসে ফেলল অবন্তী। বেশ মজা লাগলো। হাঁটতে হাঁটতে ভাবলো এখনো কেউ তাকে গার্ল বলে সম্বোধন করছে। যাদব এই আশ্রমে প্রথম থেকে আছে। ডাক্তার সাহেব ওর সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার সময় বলেছিলেন, চিনি মাটিতে পড়লে পিঁপড়ে আসবে, মারোয়ারি চান্স পেলেই ব্যবসা করবে, বাঙালি 2 থেকে 3 হলেই দল তৈরি হবে, আর কাজের লোক বাজারে গেলেই চুরি করবে বলে প্রবাদ আছে। কিন্তু যে সামান্য ব্যতিক্রম চোখে পড়ে তার মধ্যে একজন শ্রীমান যাদব। ইনি চোর নন। যাদব দাঁত বের করেছিল। চুরি করব কার? নিজের জিনিস চুরি করে নাকি? ডাক্তার সাহেব আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন, এখানকার সব কিছু তাই আমারই। যাদব দাঁড়িয়েছিল। অবন্তীকে দেখে বলল, বড্ড ঝামেলা হচ্ছে। কি রকম? 3 নম্বর কটেজের বোর্ডার, খাই খাই স্বভাব,
রোজ দুবেলা দেখবে পালং কত বড় হলো, লাউগুলো খাওয়া যায় কিনা। বাজারে পালং ওঠেনি? তা আগে উঠেছে। আজ নিয়ে এসো, পালং শাকের তরকারি হবে। অবন্তী বলল, আর হ্যাঁ, কাটা পোনা ছাড়া অন্য মাছ পাবে না। চুনো মাছ অর্ধেক লোকে খাবে না। গুরজালি, ভেটকি। বলছেন যখন দেখব। আপনার চা এসে গেছে। যে মেয়েটি চা নিয়ে এলো সে স্থানীয় মানুষ। ডাক্তার সাহেব বলেছেন ওর স্বামী ওকে নেয় না। না নেবার কারণ শুনলে অবাক হবে। মদ্যপান করে স্বামী যদি ওর সঙ্গে সহবাস করতে আসে তাহলে ও আপত্তি করে। শুধু এই কারণেই বীরপুরুষ ওকে ত্যাগ করেছে। ওর বাবা মা ওকে অনেক বুঝিয়েছে। পুরুষ মানুষের এটা অপরাধ নয়। এটি এত নির্বোধ যে বোঝেনি, ফলে আমার এখানে আশ্রয় নিয়েছে। মেয়েটি মন্দ না, তবে মাঝে মাঝে উদাস হয়ে পড়ে। তুমি লক্ষ্য করবে সে সময় যেন যাদব ওর সামনে না যায়। সে কি, যাদব তো ভালো মানুষ বললেন। হুম, বলেছি সৎ মানুষ, চোর নয়। তাই বলে অন্য কোনো দুর্বলতা থাকবে না এমন কথা বলিনি। তাহলে তো মুশকিল হলো। ওরা থাকে ভেতরের দিকে। এক কাজ করা যায়, ঠাকুরকে বলে দেব? না, তা দরকার নেই। বেশিরভাগ সময় সরস্বতী ওকে পাত্তা দেবে না। শুধু ওই উদাস হওয়ার সময়টাই যা ভয়। ট্রেতে এক কাপ চা প্লেটে ঢেকে নিয়ে এসেছে সরস্বতী, সঙ্গে অন্য প্লেটে বিস্কুট। অফিস ঘরের টেবিলে রেখে দিয়ে বলল, চা ঠান্ডা হয়ে যাবে। সবাই চা খেয়েছেন? মতির মা দিতে গিয়েছে। একটু দাঁড়াও। সরস্বতীকে অপেক্ষা করতে বলল অবন্তী যাদবকে টাকা দিয়ে বিদায় করল। তারপর চায়ে চুমুক দিয়ে বলল, এখানে ভালো লাগছে তোমার? মাথা নেড়ে হ্যাঁ বলল সরস্বতী। কেউ বিরক্ত করে না তো? না, মতির মা শুধু ভুল ধরে। ভুল হলে তো বলবেই। তাছাড়া মতির মা তোমার মায়ের বয়সী। ওর কথায় তুমি রাগ করো না। না না, রাগ করিনি। মাঝে মাঝে তোমার মন খারাপ হয় না? সরস্বতী মুখ নামিয়ে মাটির দিকে তাকালো। শোনো, যখনই তোমার অমন লাগবে আমার কাছে চলে এসো। তখন তোমায় কোনো কাজ করতে হবে না, মনে থাকবে? মাথা নাড়ল সরস্বতী। ওর ঠোঁটে হাসি ফুটল। কিছু বলবে? আপনি খুব ভালো। চা শেষ করে প্লেট কাপ এগিয়ে দিয়ে অবন্তী বলল, তুমিও খুব ভালো। এগুলো নিয়ে সরস্বতী গেলে খাতাপত্র নিয়ে বসলো অবন্তী। প্রতিদিনের হিসেব, চিঠিপত্রের জবাব লিখতে হয়। এই নতুন জীবন তার খুব ভালো লাগছে। এত স্নেহ ভালোবাসা সামান্য ব্যবহারের জন্য পাওয়া যায় তা তার ধারণায় ছিল না। সারা জীবন তাকে দু হাতে দিয়ে আসতে হয়েছে। বিনিময়ে কেউ তার গায়ে মমতার হাত বোলায়নি। কৃতজ্ঞতা প্রকাশ করুক অবন্তী চায়নি। সেসব এখন মন থেকে মুছে যাচ্ছে। এইসব বৃদ্ধ বৃদ্ধারা সবাই এখানে এসেছিলেন প্রচন্ড একাকিত্ব নিয়ে। এসে বেশিরভাগই বন্ধু খুঁজে নিয়েছেন। কেউ আর একা নন। এমনকি যেসব গোমড়ামুখ বৃদ্ধ এখানে আছেন তারাও একটু একটু করে বদলে যাচ্ছেন। মে আই কাম ইন? অবন্তী তাকালো। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আসুন আসুন মেসোমশাই, ভেতরে আসুন। পায়ে মোজা এবং কাপড়ের জুতো, পরনে সাদা হাফ প্যান্ট আর কলার তোলা গেঞ্জি, হাতে লাঠি। বৃদ্ধ ঘরে ঢুকলেন। অবন্তী জিজ্ঞাসা করল, আজ কতটা গিয়েছিলেন? ফিক্সড রুট, চিড়িয়াখানার গেট পর্যন্ত। ফিক্সড রুটে যাওয়ার সুবিধা হলো কত মাইল হাঁটলাম বোঝা যায়। বলুন কি করতে পারি? আমার কটেজটা পাল্টাতে চাই। কেন, কোনো অসুবিধা হচ্ছে? মারাত্মক। কাল রাতেও ভালো ঘুম হয়নি। বৃদ্ধ চোখ বন্ধ করলেন। মনে করো না আমি ওর বিরুদ্ধে নালিশ করতে এসেছি। নালিশ করা আমার স্বভাব নয়। পড়াশোনা আছে এবং রসিকতা করলে বুঝতে পারেন। আই টোল্ড হিম, এক জীবনে আমি যা দেখেছি আপনি এত বই পড়েও তা অ্যাসেস করতে পারবেন না। এবং উনি যথেষ্ট ভদ্রলোক বলে তর্ক করেননি, মেনে নিয়েছেন। তাহলে অসুবিধা কোথায়? কথা দাও কাউকে বলবে না। না, কথা দিচ্ছি। ওকেও না? আচ্ছা ঠিক আছে। প্রচন্ড নাক ডাকে ওর। যখন পাশ ফিরে ঘুমন তখন ঠিক আছে, কিন্তু চিত হলেই বাঘের ডাক শুরু হয়ে যায়। এটা উনি জানেন। আমাকে জিজ্ঞাসাও করেছেন সমস্যাটার সমাধান কিভাবে করা যায়। আমি যা জানি বলেছি, কিন্তু চিত হলেই কাজে দেয় না সেগুলো। এবং তুমি একটা ঘুমন্ত মানুষকে দড়ি দিয়ে বেঁধে না রাখলে চিত হওয়া আটকাতে পারো না। অনেক কষ্টে হাসি চাপতে পারল অবন্তী।
এই অসুবিধে ডাক্তার সাহেবকে জানিয়েছিলেন? নো। কেন? ডাক্তার সাহেব আর উনি খুব ক্লোজ ছিলেন, ঠিক বলে দিতেন ওকে। বৃদ্ধ বললেন, ঠিক আছে, আমি আজই আপনার কটেজ পাল্টে দিচ্ছি। নো। তার মানে? তুমি যদি কোনো কারণ না দেখিয়ে পাল্টে দাও, তাহলে উনি ঠিক অনুমান করবেন আমি কমপ্লেন করেছি। আরে ওর তো কোনো দোষ নেই, ঘুমন্ত মানুষ কি করে জানবে? তুমি বরং অন্য কোনো অজুহাত খুঁজে বের করো, বুঝেছ? চেষ্টা করব। ওয়েল, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। ডাক্তার এলে বলো তো আমার কাছে যেতে। মাঝে মাঝে যান না, বলে অফিসে নোট না করালে যাওয়ার কোনো মানে হয় না। কথাটা ঠিক, যে সুস্থ তার কাছে অনর্থক যাবে কেন? বৃদ্ধ বেরিয়ে গেলেন। কি করে সমস্যার সমাধান করা যায়? এই যে মেয়ে, এসব কি হচ্ছে? আশ্রমটা তো নরক হয়ে যাবে এবার। বলতে বলতে বেঁটে খাটো এক বৃদ্ধা ঢুকলেন। কি হয়েছে মাসিমা? শুনলাম আমাদের পেঁয়াজ রসুন খাওয়াবে, শরীর গরম হলে গায়ে জল ঢেলে দেবে। কথাটা তোমার মুখ থেকে শুনতে এলুম। আপনার যা ইচ্ছে তাই খাবেন। তার মানে কথাটা সত্যি নয়? চোখ ছোট করলেন বৃদ্ধা। যার ইচ্ছে তিনি ওগুলো খেতে পারেন, যিনি ভাবছেন কি করবেন তিনি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আর আপনার মতো যারা খাবেন না বলে সিদ্ধান্ত আগেই নিয়েছেন, তাদের কোনোভাবেই বিব্রত করা হবে না। অবন্তী বলল, দেখেছো করুণাটার কাণ্ড? আমাকে একেবারে মিথ্যে কথা বলল। আর আমারও মরণ হয় না, যত বয়স হচ্ছে তত কান পাতলা হয়ে যাচ্ছে। তুমি নিশ্চয়ই ভাবছো সুখলতা মাসি খুব ঝগড়ুটে। না না, আপনি তো কোনো অন্যায় বলেননি। তোমার সঙ্গে কথা বলে মন জুড়িয়ে যায়। 18 বছর বয়সে বিয়ে হয়েছিল, বিধবা হয়ে বাপের বাড়ি এলুম। খুব গোড়া বাড়ি। কেউ কেউ বাবাকে বলেছিল মেয়ের আবার বিয়ে দাও। বাবা বলল দোজবরের সঙ্গে বিয়ে দেব না, অবিবাহিত পাল্টি ঘর হলে ভেবে দেখব। সেরকম প্রস্তাব তার জীবদ্দশায় আসেনি। মা বলল মেয়ে আমার নিরামিষ খাবে, আমি কি করে মাছ মাংস মুখে তুলি? বাবা বলল আজ থেকে এ বাড়িতে নিরামিষ। চলো আমরা সবাই অনুকূল ঠাকুরের আশ্রম থেকে দীক্ষা নিয়ে আসি। গেলাম সেই দেওঘরে, সেই বয়স থেকে পেঁয়াজ রসুন খাচ্ছি না। এই মরার আগে যদি শুনি ওগুলি খেতে হবে, তাহলে মাথা ঠান্ডা থাকে বলো? নিশ্চয়ই না। তবে হ্যাঁ, ঠাকুর বেটা বড্ড ঝাল কম দেয়। বিধবার জিভে ঝাল ছাড়া আর কিসে স্বাদ আসবে বলো? চলি, আমার ঠাকুরের বিছানা তোলা হয়নি। পোড়া কপাল, ঠাকুর সেবার আগে নিজের নোলার কথা ভেবে মরছি। বৃদ্ধ চলে গেলেন। বিকালবেলা লাইব্রেরিতে গিয়েছিল অবন্তী। যে বৃদ্ধা লাইব্রেরি দেখাশোনা করেন তার নাম বনানী মাসিমা। তিনি অনুযোগ করলেন, মেয়েরা এত বই পড়ে বুঝলে, আমি তো সাপ্লাই দিয়ে শেষ করতে পারছি না। চোখের 12টা বেজে গেছে, চশমার পাওয়ার এত এত, তবু বই পড়া চাই। ভালো তো, ভালো। বছরে 5,000 টাকার বেশি বই কিনতে পারি না, ওটাই বাজেট। ডাক্তার সাহেব অনেক চেষ্টায় এই টাকার ব্যবস্থা করেছেন। আজকাল বইয়ের যা দাম বেড়েছে, 5,000 টাকায় কটা বই হয়? আপনি খুব পড়েন না? কোথায় আর পড়ি, পৃথিবীর কত বই পড়া হলো না। ইংরেজি যদি ভালো জানতাম। বনানী মাসির নিঃশ্বাস পড়ল। এর কোনো শেষ নেই বনানী দেবী। অমিয় নন্দী বই হাতে ঘরে ঢুকলেন। আমি ফ্রেঞ্চ জানি না, জানলে ওদের সাহিত্য পড়তে পারতাম। আবার ফ্রেঞ্চ জানলে রাশিয়ান লিটারেচার সম্পর্কে হা হুতাশ করতাম। বইটা ফেরত নিন। বনানী মাসিমা যখন খাতায় লেখালেখি করছেন, তখন নলিনী মাসিমার নেতৃত্বে কয়েকজন বৃদ্ধা হৈ হৈ করে ঢুকলেন। এই যে মেয়ে, আজ তোমাকে ছাড়ছি না। কেন? আমি কি করলাম? খুব অন্যায় করেছ। সুখলতা মাসিমা চেঁচিয়ে উঠলেন। খবরটা আমাদের কাছে চেপে গেছো, এবার একটা আবৃত্তি শোনাও। না না, আপত্তি করল অবন্তী। কিন্তু ওরা কেউ কথা শুনতে চাইলেন না। অমিয় নন্দী বললেন, তাহলে আমার প্রস্তাব খোলা আকাশের তলায় হোক। আজ চাঁদ উঠবে, কাল পূর্ণিমা। সবাই হৈ হৈ করে বেরিয়ে এলো। দেখতে দেখতে অন্য কটেজের বাসিন্দারা সেই ভিড় বাড়ালো। অবন্তী বলল, অনেকদিন বলি না, আপনারা বলেছেন বলে, কিন্তু নলিনী মাসি আপনাকে গান শোনাতে হবে। সবাই চিৎকার করে কথাটাকে সমর্থন করলো। শুধু দূরে দাঁড়ানো ধ্রুবজ্যোতিবাবু চাপা গলায় বললেন, আমার আপত্তি আছে। তখন আলো মরে এসেছে, কিন্তু চরাচর জীবন্ত করতে চাঁদ উঠে বসলো একটু আগেই।
এখনো তার আলো পৃথিবীতে পৌঁছায়নি। কিরকম আদুরে আদুরে হয়ে গেল পৃথিবীটা। অবন্তী চোখ বন্ধ করল। তারপর লাইনগুলো ভেবে নিয়ে আবৃত্তি শুরু করল। সারাদিন মিছে কেটে গেল, সারা রাত বড্ড খারাপ। নিরাশায় ব্যর্থতায় কাটবে জীবন দিনরাত দিনগত পাপ। আবৃত্তি শেষ হতেই বনানী মাসি বললেন, না দিদি ভাই, এ তো মন খারাপের কবিতা। মন ভালো করার একটা না বললে তোমার নিস্তার নেই। কি ভালো গলা। সবাই সোল্লাসে সমর্থন করলো বনানী মাসিকে। আজকে অনেক দিন পরে আমি বিকেল বেলায় তোমাকে পেলাম কাছে। কবিতা যখন শেষ হলো তখন চাঁদ বিছিয়ে দিয়েছে জোছনা। গাছের পাতায় চিরুনির মতো বাতাস বয়ে যাচ্ছে। নলিনী মাসি আচমকা গান ধরলেন, আজ তোমাকে দেখতে এলাম অনেক দিনের পরে। হয়তো সুর ঠিক হচ্ছিল না, স্কেল পাল্টে যাচ্ছিল, কিন্তু আবেগ সবকিছু আড়ালে রেখে দিয়েছিল। তিনি থামতেই ধ্রুবজ্যোতিবাবু গান ধরলেন, আহা চন্দ্রমুখীরে দেখি চন্দ্র কেন মুখ ঢাকে। তার কণ্ঠ এখনো পরিশীলিত, কাজগুলো স্পষ্ট। সন্ধেটা কেটে গেল চমৎকার। শেষ পর্যন্ত অবন্তী হাত জোড় করল। রাত হয়েছে, এবার খেতে যেতে হবে। বেচারারা সারা দিন পরিশ্রম করেছে, এবার ওদের ছুটি দেয়া দরকার। এ আসর ভেঙে উঠে যেতে কারো তেমন ইচ্ছে ছিল না, কিন্তু যেতে হলো। অবন্তীকে ঘিরে বলতে লাগলো, এমন আনন্দ আগে কখনো পাইনি দিদি ভাই, তুমি শতায়ু হও। অবন্তী কপট রাগ দেখালো, অভিশাপ দিচ্ছেন? না দিদি ভাই, মন থেকে বলছি। ওরা যখন খাওয়ার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন তখন বৃদ্ধ সামনে এসে পড়লেন। আমি বুঝতে পারছি না, মর্নিং ওয়াকার আমার কটেজের পাশ থেকে উঠে অন্য দিকের কটেজে গেল কেন? অবন্তী ঢোক গিলল। আপনাকে উনি কিছু বলেননি? বলেছেন, সেটা বিশ্বাসযোগ্য নয়। কি বলেছেন? তুমি নাকি ওকে শিফট করতে বলেছ? ঠিকই বলেছেন উনি। আসলে উনি তো খুব ভোরে ওঠেন, রাত্রের ঘুমও বেশ পাতলা। এখন যার পাশে গিয়েছেন সেই সুবোধ মেসোমশাইয়ের শরীর ভালো নয়। ডাক্তারবাবু বলেছেন কাছাকাছি কারো রাতে থাকা দরকার। আমি চেয়েছিলাম যাদব ওর কটেজে রাতে থাকুক, কিন্তু সুবোধ মেসোমশাই কিছুতেই রাজি নন। তখন ওকে পাশের কটেজে নিয়ে গেলাম। তেমন প্রয়োজন হলে ইনি ঠিক জানতে পারবেন। বৃদ্ধের মুখে হাসি ফুটল। তাই বলো? তা এই কথাটা আমাকে খুলে বললেই তো হতো। আমি অবশ্য ওকে বুঝতেই দেইনি যে আমি অবিশ্বাস করেছিলাম। খুব ভালো করেছেন। চলুন, খেয়ে নেবেন। পাশাপাশি হাঁটতে হাঁটতে বৃদ্ধ নিচু গলায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো সবে কলকাতা থেকে এলে, নাক ডাকা বন্ধের কোনো ওষুধ বেরিয়েছে কিনা জানো? না মেসোমশাই, তবে আমি একজন বিখ্যাত ইএনটি স্পেশালিস্ট ডাক্তারকে চিনি। তাকে চিঠি লিখে জানাতে পারি। প্লিজ। মাঝরাতে ঘুম ভেঙে গেল অবন্তীর। বুকের ভেতর প্রচন্ড চাপ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে চাইল। শেষ পর্যন্ত দরজা খুলে বাইরে এলো। জ্যোৎস্না যেন ফিনিক দিয়ে উঠেছে। চারপাশ অপূর্ব মায়াময়। পৃথিবীটা চুপচাপ, শুধু রাতের একটা পাখি ডেকে উঠল আচমকা। নিঃশ্বাস স্বাভাবিক হলে অবন্তী মনে করার চেষ্টা করল সে কোনো স্বপ্ন দেখেছিল কিনা। মনে পড়ল না। এখনই বিছানায় গেলে ঘুম আসবে না। অবন্তী হাঁটতে লাগলো। ভরা জ্যোৎস্নায় হাঁটলে কেমন ঘোর লাগে মনে। ঈশ্বরের উচিত মানুষের মরার সময়টা এমন চাঁদের আলোর রাতে নির্দিষ্ট করা। হাঁটতে হাঁটতে বেদিটার কাছে চলে আসতেই কানে গান এলো। ধ্রুবজ্যোতিবাবু একা বসে গান গাইছেন। আজ তোমাকে দেখতে এলাম অনেক দিনের পরে। কি সুন্দর কণ্ঠ। এই গান নলিনী মাসি গেয়েছিলেন সন্ধ্যের আসরে। ইচ্ছে হচ্ছিল নলিনী মাসিকে ঘুম থেকে তুলে এখানে নিয়ে এসে গানটা শোনাতে। অবন্তী সরে এলো। ফেরার পথে কথাটা মাথায় আসতেই হেসে ফেলল সে। যতই রোমান্টিসিজম মনে থাকুক, এই কথাটা কানে গেলে নলিনী মাসি প্রচন্ড রেগে যাবেন। ডাক্তারবাবু চলে যাওয়ার পর ডাক এলো। কলকাতা থেকে ডাক্তার সাহেব জানিয়েছেন তিনি এখন অনেক ভালো আছেন। এর মধ্যে আশ্রমে থাকবার জন্য যেসব আবেদনপত্র এসেছিল তাদের ইন্টারভিউ নিয়ে তিনি দুজনকে নির্বাচিত করেছেন। তাদের চিঠি দেওয়া হয়েছে এবং আশ্রমে পৌঁছালে যা করার তা যেন অবন্তী করে। ডাক্তার সাহেব ভালো আছেন জেনে মনটা ভালো হয়ে গেল। ক্যান্সার এখন আগের মতো তীব্র ভয়ঙ্কর নয়। লড়াই করার সময় পাওয়া যায় যদি প্রথম স্তরে জানা যায়।
অবশ্য পরিণতি একই, তবু যেটুকু সময় বাড়তি পাওয়া যায় সেটুকুই লাভ। প্রথমে যে ভদ্রলোক এখানে এলেন তার নাম আর কে মিত্র। ডাক্তার সাহেবের চিঠি টেবিলে রেখে বললেন, একটা জিনিস আমার জানা হয়নি, আপনাদের কটেজে কমোড আছে তো? 2 ধরনের ব্যবস্থা আছে। আপনার কমোড দরকার হলে সেই রকম কটেজে আপনাকে দেয়া হবে। আসলে আমার ডান পা আমি মুড়তে পারি না। ও, ভদ্রলোককে দিয়ে কয়েকটা ফর্ম ভর্তি করিয়ে সই করল অবন্তী। এখানে তো মহিলারাও থাকেন। হ্যাঁ, শান্তিতে থাকা যাবে তো? আপনার মনে হচ্ছে মহিলারাই অশান্তির কারণ? আমি ঠিক তা বলতে চাইছি না, তবে আপনি ডাক্তার সাহেবকে কথাটা জিজ্ঞাসা করতে পারতেন। আমি ভেবেছিলাম ওদের আলাদা থাকার জায়গা। গেটে দেখলাম সবাই একই সঙ্গে ঘুরছেন। আপনি স্থির করুন কি করবেন। ঠিক আছে, দেখা যাক। অসুবিধে হলে এই আশ্রম ছেড়ে চলে যেতে তো কোনো অসুবিধে নেই। ভদ্রলোককে নতুন কটেজে ব্যবস্থা করে দিয়ে এসে ডাক্তার সাহেবকে ব্যাপারটা জানিয়ে চিঠি লিখল অবন্তী। সেই সঙ্গে নবাগতের নাম খাতা তৈরি করে ওর সম্পর্কে যা লেখার লিখে এটিও সংযোজন করল। অবন্তীর মনে হলো এই ভদ্রলোক খুব শিগগির সমস্যা তৈরি করবেন। পরদিন অফিস ঘরে বসে কথা বলছিলেন অমেয় নন্দী এবং ধ্রুবজ্যোতি বাবু। তারা নবাগতের প্রশংসা করছিলেন। চমৎকার বেহালা বাজান নাকি ভদ্রলোক। এই সময় রিকশা এলো। অবন্তী দেখলো পাকা দাড়িওয়ালা এক ভদ্রলোক রিকশা থেকে নামছেন। পরনে পাজামা পাঞ্জাবি, মাথায় টাক। অমেয়বাবু বললেন, আমাদের আরেকজন মেম্বার বাড়ল। জিনিসপত্র রিকশাওয়ালা নামিয়ে দিয়ে চলে যাওয়ার পর ভদ্রলোক অফিস ঘরের দরজায় এলেন। আসতে পারি? বিলক্ষণ, আসুন। ইনি আমাদের দিদি ভাই। এরই দায়িত্বে আমরা আছি। বসুন, কথা বলুন। অবন্তী দেখল রোগা, একটু কুঁজো হয়ে যাওয়া লোকটির ঠোঁটে সামান্য হাসি এসেই মিলিয়ে গেল। তিনি চেয়ারে বসে একটা খাম এগিয়ে দিয়ে বললেন, আমি আবেদন করেছিলাম। আমাকে কলকাতায় কর্নেল সাহেব দেখা করতে বলেছিলেন। করেছিলাম। তারপর এই অনুমতিপত্র পেয়ে তাকে টাকা পাঠিয়ে দিয়েছি। খামটা খুলল অবন্তী। ডাক্তার সাহেবের অনুমতিপত্র। চিঠির ওপর নাম দেখে বুকে ড্রাম বাজতে লাগলো তার। এস সেনগুপ্ত, গুসকরা, বর্ধমান। ধ্রুবজ্যোতিবাবু জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছেন? গুসকরা। কি করা হতো? স্কুলে পড়াতাম। সংসারে কেউ নেই নিশ্চয়ই? না, মা ছিলেন, 10 বছর আগে চলে গেছেন। গান টান করা হয়? না, সেই গুণ আমার নেই। তারপর অবন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি করতে হবে আমাকে? কয়েকটা ফর্ম বের করে অবন্তী বলল, এগুলো ভর্তি করে সই করুন। আশ্রমের নিয়মাবলী কটেজের দেয়ালে টাঙানো রয়েছে, দেখে নেবেন। এ মাসের টাকা যখন দেয়া হয়ে গেছে তখন সামনের মাসেরটা 3 তারিখের মধ্যে দিলেই হবে। ফর্মগুলো নিয়ে পড়তে পড়তে লিখতে লাগলেন। সই করে ফিরিয়ে দেওয়ার পর অবন্তী নজর বোলালো। দুর্ঘটনা বা মৃত্যুর পর কাকে খবর দিতে হবে কলামটা উনি কেটে দিয়েছেন। যাদব ঘরে ঢুকলো। বাজারের হিসাব দিতে এসেছে সে। অবন্তী তাকে বলল, শোনো, একে 33 নম্বর কটেজে নিয়ে যাও। যা লাগবে তার ব্যবস্থা করে দাও। যাদব ঘাড় নেড়ে বেরিয়ে যেতেই ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমি তাহলে যাই? সঙ্গে সঙ্গে অমেয়বাবু উঠলেন। চলুন, আপনার সঙ্গে আমিও যাচ্ছি। ওরা বেরিয়ে গেলেন। তোমাকে গম্ভীর দেখাচ্ছে কেন দিদি ভাই? ধ্রুবজ্যোতিবাবু জিজ্ঞাসা করলেন। লোকটার বয়স 60-এর মাঝামাঝি, কিন্তু বেশ অসুস্থ দেখালো। তাই ভাবছ ঝামেলা বাড়লো? না, ঝামেলা মনে করলে এখানে আসবো কেন? আজ রাতে 2 ধরনের চাউমিন করতে বলেছিলাম, চিকেন আর নিরামিষ। কিন্তু যারা নিরামিষ খান তারা চাউমিন খেতে চাইছেন না। কেন? ভাবছেন ওতেও আমিষ আছে। রুটি এবং পালং শাকের ঘন্ট খাওয়াও ওদের। ধ্রুবজ্যোতিবাবু চলে গেলে চোখ বন্ধ করল অবন্তী। এটা কি করে হলো? কত বছর দেখা নেই, যোগাযোগ নেই, তবু ঠিক এখানে কি করে উপস্থিত হলো স্বর্ণেন্দু? চিঠিটা না দেখলে সে চিনতেই পারত না মানুষটাকে। অত বড় টাক, দাড়ি, একেবারে অন্য চেহারা করে ফেলেছে স্বর্ণেন্দুর। এখানে যদি অন্য নামে আসতো তাহলে বুঝতেই পারত না অবন্তী। কিন্তু এত জায়গা থাকতে এখানে এলো কেন? ধীরে ধীরে বিরক্ত হয়ে গেল মনটা। স্বর্ণেন্দু কি তার সব খবর রাখতো? একটা লোক তার অজান্তে ছায়ার মতো পেছনে ঘুরেছে ভাবতেই মাথা গরম হয়ে যাচ্ছিল অবন্তীর। এখন কি করা যায়? এই আশ্রমে একসঙ্গে থাকলে নিত্য দেখা হবে। অনেক ভাগ্য
অফিসে ঢুকে স্বর্ণেন্দু ৩০ বছর আগের সম্পর্ক ধরে কথা শুরু করেনি, কিন্তু পরে করবে না তা কে বলতে পারে। সারাক্ষণ অস্বস্তিতে কাটল তার। কাল সারাদিন ইচ্ছে করে অফিস রুমের বাইরে যায়নি অবন্তী। যিনি এসেছেন তাকেই বলেছে অনেক কাজ জমে গেছে, শেষ করতে হবে। সকালবেলা যাদব এলো বাজারে যাবে বলে। তার সঙ্গে যখন কথা বলছে অবন্তী তখন স্বর্ণেন্দুর গলা শুনল। আসতে পারি? বলুন। আমি কি আশ্রমের কোনো কাজে লাগতে পারি? মানে? আসলে ঘরে বসে ভালো লাগছে না, আমাকে যে কোনো কাজের দায়িত্ব দিতে পারেন। যেমন বাজারে যাওয়া, বাগান করা, ব্যাংক বা পোস্ট অফিসে যাওয়া। সময়টা কেটে যাবে। সময় কাটাতে অন্য জায়গায় অনেক কাজ ছিল, তাই না? ছিল, কিন্তু সেখানে অসুস্থ হলে পাশে কেউ দাঁড়াতো না। কর্নেল সাহেব সেই প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, আমাদের বাজার করে যাদব, বাগান দেখে কানাই বলে একজন, ব্যাংক পোস্ট অফিসে আমি যাই। এবার যাদব বলল, উনি যখন বাজারে যেতে চাইছেন চলুন না। যান তাহলে। স্বর্ণেন্দু বাজারে গেল যাদবের সঙ্গে। এই যে গায়ে পড়ে কাজ করতে চাওয়া পছন্দ হলো না অবন্তীর। কাজের ছুতোয় তার সঙ্গে কথা বলার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। অবন্তী ভেবে পাচ্ছিল না সে কি করবে। দুপুরের শেষ দিকে সে বের হলো। এই সময় সবাই যে যার কটেজে থাকেন। চারপাশ ফাঁকা। ৩৩ নম্বর কটেজের সামনে পৌঁছে সে ডাকলো, শুনছেন? এক ডাকেই বেরিয়ে এলো স্বর্ণেন্দু। আপনি একটু আসুন, কথা আছে। ভেতরে আসুন? না, সেটা শোভন নয়, এখানে একটা বেদি আছে, আসুন। আশেপাশে কেউ নেই। স্বর্ণেন্দু এলে অবন্তী সরাসরি জিজ্ঞাসা করল, আমাকে ডিস্টার্ব করে আপনি কি আনন্দ পাচ্ছেন? আমি ডিস্টার্ব করছি বুঝতে পারিনি। আপনি এখানে এলেন কি করে? কাগজে বিজ্ঞাপন দেখেছিলাম, আশ্রম পরিচালনার জন্য এরা সাহায্যকারী চাইছেন। আবেদন করেছিলাম, আমাকে জানানো হলো চাকরিটা খালি নেই। তখন আশ্রম সম্পর্কে জানতে চাইলাম, জেনে মনে হলো এখানে এসে থাকা যায়। ব্যাস, এই পর্যন্তই। আমি এখানে আছি জানা ছিল না? না, তবে অনুমতিপত্রে লেখা ছিল আশ্রমে গিয়ে শ্রীমতী অবন্তী চ্যাটার্জির সঙ্গে দেখা করতে। তখন অনুমান করেছিলাম। আমি চাই না অতীতের কথা এখানকার কেউ জানুক। প্রচার করার ইচ্ছে আমারও নেই, তবে তেমন পরিস্থিতি হওয়ার আশঙ্কা থাকলে আমি বরং এখান থেকে চলে যেতে পারি। অন্যমনস্ক হয়ে গেল অবন্তী। বলল, তার দরকার নেই। তাহলে? আর ৫ জনের সঙ্গে কোনো পার্থক্য পাওয়া যাবে না আমার কাছে। বেশ তো। কয়েক সেকেন্ড চুপচাপ। এবার চলে যাওয়া উচিত। তবু জিজ্ঞাসা না করে পারল না অবন্তী। টাক তো প্রাকৃতিক নিয়মে পড়ে, কিন্তু পাকা দাঁড়ি রাখা হলো কেন? আলস্য, দাঁড়ি কামাবার ইচ্ছে হয় না। এলাম। অবন্তী চলে এলো। সেদিন সন্ধ্যের মুখে আসর বসেছিল। সে যেটা শুরু করেছিল সেটা এখন নেশার মতো হয়ে গেছে সবার। আজ চাঁদ উঠবে দেরিতে। কাজের দোহাই দিয়ে অবন্তী অফিস ঘরে ছিল। নলিনী মাসি তাকে জোর করে ধরে নিয়ে এলো। আরে, আর কে মিত্র লোকটা কি সুন্দর গান গাইছে, শুনবে এসো, সাইগলের গান। আসতে হলো। ভদ্রলোক চোখ বন্ধ করে পুরনো গান গাইছেন। ধ্রুবজ্যোতি বাবুকে দেখা গেল তারিফ করতে। এরপর সবাই স্বর্ণেন্দুকে ধরল, কিছু একটা করতে হবে। স্বর্ণেন্দু বলল, আমি কিছুই জানি না। কিন্তু এটা কেউ শুনতেই চাইল না। স্বর্ণেন্দু উঠে দাঁড়ালো। তারপর আবৃত্তি করল। কবিতার নাম শুনে ধক করে উঠল অবন্তীর বুক। স্বর্ণেন্দু আবৃত্তি করে যাচ্ছিল। জীবনানন্দের শব্দগুলো একটার পর একটা ছবি তৈরি করে ধরছিল অবন্তীর বন্ধ চোখের পাতায়। অবন্তী ধীরে ধীরে সরে এলো। এখন চারপাশে ছায়া জড়ানো আলো, অস্পষ্ট অথচ রহস্যময়। হাঁটতে অসুবিধে হয় না। দুপাশে গাছগুলো নড়ছে, নড়াচড়া করছে। বুকের মধ্যে বাজলো লাইনগুলো। হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার। শিশিরের অথবা জামের, ঝাউয়ের, আমের। ২০ বছর পরে তখন তোমারে নাই মনে। হঠাৎ বুক মুচড়ে কান্না এলো। আধো অন্ধকারে একা দাঁড়িয়ে অবন্তী কেঁদে ফেলল, নিঃশব্দে। জীবন গিয়েছে চলে আমাদের ২০ বছরের পার। রাতে বিছানায় শুয়ে জানালার ওপাশে চাঁদ দেখতে পেল অবন্তী, শীর্ণ, ফ্যাকাশে। এই চাঁদ দেখলেই মন খারাপ হয়ে যায়।
আচমকা কথাটা মনে এলো। যে স্বর্ণেন্দুকে সে ভালোবাসতো তার সঙ্গে এখনকার স্বর্ণেন্দুর কোনো মিল আছে কি? না, নেই। এই টাক মাথা পাকা দাড়ির মানুষটাকে সে কখনো ভালোবাসেনি। সঙ্গে সঙ্গে আরেক মন বলল, তখন যদি বিয়ে হতো, যদি একসঙ্গে এতকাল থাকা হতো, আর ধীরে ধীরে স্বর্ণেন্দুর টাক পড়তো, দাড়ি পেকে যেত, তাহলে কি সে ভালোবাসতো না? প্রথম মন বলল, সেই পরিবর্তনের সঙ্গী হয়ে থাকা এক ব্যাপার, আর পরিবর্তিত চেহারা দেখা অন্য ব্যাপার। কিন্তু লোকটা আশ্রমের ফর্মে লিখেছে সে আনম্যারিড। এই এতটা বছর যে মানুষ বিয়ে না করে থেকেছে তারও কোনো দরকার ছিল না। কোনো সাংসারিক কর্তব্য করার জন্য বাধ্য হয়ে অবিবাহিতের জীবনযাপন করতে হয়নি ওকে। তাহলে বিয়ে করলো না কেন? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল অবন্তী। সে এখন কি করবে? একই আশ্রমে কতকাল অভিনয় করে থাকবে? ডাক্তার সাহেবকে সব জানিয়ে আশ্রম ছেড়ে কোথাও চলে যাবে? সে যাবে কেন? স্বর্ণেন্দু তো নিজেই চলে যেতে চেয়েছিল। একটি পুরুষের পক্ষে বাসস্থান খুঁজে নেওয়া যতটা সহজ, কোনো মেয়ের পক্ষে ততটা নয়। তারপরে মনে হলো, কেন, কি দরকার? এই আশ্রমেই তো তারা বাকিটা জীবন থাকতে পারে, বন্ধুর মতো। এখন তাদের যে বয়স, তাতে 22 বছরের প্রেমের উদ্দামতার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। শরীরের চাহিদা চাপা দিতে দিতে কখন হারিয়ে গিয়েছে। প্রেমের উল্লাস এখন নেই। সামান্য দেখা, কথা বলা, একই চৌহদ্দিতে থাকা, এটাই যথেষ্ট। না, কোথাও চলে যেতে হবে না স্বর্ণেন্দুকে। এইরকম ভাবতেই মনে আরাম এলো। অবন্তী দেখলো চাঁদ সরে গেছে জানালা থেকে। দরজায় শব্দ হচ্ছিল, সেই সঙ্গে ডাকাডাকি। চোখ মেলল অবন্তী। বাইরে ভোরের আলো ফুটেছে। তাড়াতাড়ি দরজা খুলে সে দেখলো যাদব দাঁড়িয়ে আছে। দিদি ভাই, তাড়াতাড়ি চলুন। কেন, কি হয়েছে? 33 নম্বরের বাবু খুব অসুস্থ, বেদিতে শুয়ে আছেন। অবন্তী দৌড়ালো। ওই ভোরেই বেদির সামনে ভিড় জমেছে। সে পৌঁছাতেই মর্নিং ওয়াকার বৃদ্ধ বললেন, আমি প্রথম দেখি, ইনি এখানে শুয়ে আছেন, ভেবেছিলাম রেস্ট নিচ্ছেন। সরুন আপনারা। অবন্তী এগিয়ে এলো। স্বর্ণেন্দু শুয়ে আছে চিত হয়ে। তার মুখে যন্ত্রণার স্পষ্ট ছাপ। ডান হাত বুক আঁকড়ে আছে। দেবজ্যোতিবাবু বললেন, এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। অবন্তী ছুটল। অফিস ঘরে ঢুকে রিসিভার তুলল। বেশিরভাগ দিনই এটা মৃত থাকে, কিন্তু এখন সচল আছে। হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স চাইল সে। যে ফোন ধরেছিল সে বলল, দিদি, একটু দেরি হবে, এত ভোরে ড্রাইভারকে খুঁজে বের করতে সময় লাগবে। রিসিভার নামিয়ে রেখে গেট পেরিয়ে পিচের রাস্তায় গেল অবন্তী। শুনশান রাস্তা। পাগলের মতো চারপাশে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিল না সে। কি করা যায়? যাদব এসেছিল পেছন পেছন। হাসপাতাল কি বলল দিদি? অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে। আমাদের সাইকেল ভ্যানটা করে নিয়ে যাব? অনেক সময় লাগবে যাদব। রাস্তায় যদি অ্যাম্বুলেন্সের দেখা পাই তো তুলে দেব। অবন্তীর মনে হলো এছাড়া আর কোনো উপায় নেই। সে মাথা নাড়ল। যাদব চলে যেতেই অবন্তীর মনে প্রশ্ন এলো, নিজের ঘরে না শুয়ে স্বর্ণেন্দু কি সারা রাত বেদির ওপর শুয়েছিল? এখন তো রাতে একটু হিম পড়ে, তাও কেন? স্বর্ণেন্দু কি ভেবেছিল সে রাতে তার সঙ্গে দেখা করতে যেতে পারে? পাগল। কিন্তু যেটুকু অনুমান, তাতে স্বর্ণেন্দু হৃদরোগে আক্রান্ত হয়েছে। এখনই? দূরে একটা কালো বিন্দুকে দেখতে পেল অবন্তী। এগিয়ে আসছে গাড়ি। উত্তেজনায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে দুটো হাত মাথার উপর তুলে নাড়তে লাগলো সে। সবজির ভ্যানটা দাঁড়িয়ে গেল। ড্রাইভার জিজ্ঞাসা করলো, কি হয়েছে দিদি, ঝাড়গ্রাম যাবেন? না ভাই, আমাদের আশ্রমের একজন খুব অসুস্থ হয়ে পড়েছেন, দয়া করে ওকে হাসপাতালে পৌঁছে দেবেন ভাই। ততক্ষণে ভ্যানে চাপিয়ে যাদব স্বর্ণেন্দুকে নিয়ে এসেছেন গেটের কাছে। পেছনে অন্য আবাসিকরা। সঙ্গে সঙ্গে ড্রাইভার সবজি একপাশে সরিয়ে জায়গা করে দিল। স্বর্ণেন্দুকে সেখানে শুইয়ে দেয়া হলো। অবন্তী, যাদব এবং অমিয় নন্দী ভ্যানে উঠলেন। মিনিট 15-র মধ্যে ওরা হাসপাতালে পৌঁছে গেল। সেই সময় অ্যাম্বুলেন্স বেরোবার জন্য তৈরি হচ্ছে। তাকে নিষেধ করে ইমার্জেন্সিতে নিয়ে গেল স্বর্ণেন্দুকে অবন্তী। স্বর্ণেন্দু ভর্তি হয়ে গেল। সকাল 10টার সময় আশ্রমের 10 জন এলো। এদের মধ্যে বনানী মাসি, নন্দিনী মাসিরাও আছেন। বনানী মাসি বললেন, দিদি ভাই, তুমি আশ্রমে যাও, আমরা আছি, তুমি বিকেলে এসো।
অবন্তী বলল, ডাক্তার বললেন 48 ঘন্টার আগে কিচ্ছুই বলা যাবে না। খুব সিরিয়াস হার্ট অ্যাটাক। প্রার্থনা করব আমরা, নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। ওরা জোর করে ফেরত পাঠিয়ে দিলেন অবন্তীকে। শরীর থেকে সমস্ত শক্তি যেন চলে গেছে। আজ আশ্রমের বাজার হয়নি, রান্নার কথা বলা হয়নি ঠাকুরকে, সে খিচুড়ি করেছে। এ নিয়ে কেউ রাগারাগিও করেনি। বেদির কাছে চলে এলো অবন্তী। কেন স্বর্ণেন্দু এসে শুয়েছিল এখানে? যারা আশ্রমে ছিলেন তারা বললেন ওর বাড়িতে খবর দিতে। অবন্তী বলল, উনি লিখেছেন খবর দেওয়ার দরকার নেই, কারণ কেউ নেই। ওর কটেজে গিয়ে দেখো না দিদিভাই, যদি কোনো। অতএব অবন্তী গেল। বাকিরা কটেজের বাইরে দাঁড়িয়ে রইল। সামান্য জামা কাপড়, বইপত্র, টুকিটাকি। হঠাৎ নজরে এলো বইটা, শেষের কবিতা। এই বই নিয়ে একসময় তর্ক হয়েছিল স্বর্ণেন্দুর সঙ্গে। বইটি তুলল। দ্বিতীয় পাতায় স্বর্ণেন্দুর হাতের লেখা, তুমি লাবণ্য নও। বাতাস বেরিয়ে এলো বুক নিংড়ে। বইখানা রেখে দিল। বাইরে বেরিয়ে এসে মাথা নাড়ল সে। পেলাম না। দুপুরের একটু বাদে যাদব ফিরে এলো, বিধ্বস্ত চেহারা। গেটের সামনে দাঁড়িয়েছিল অবন্তী, রোদ মাথায় নিয়ে। যাদবের মুখ চোখ দেখে নিচু গলায় জিজ্ঞাসা করল, কখন? কেঁদে উঠল যাদব, একটু আগে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো অবন্তী। খবর পৌঁছে গেল কটেজে কটেজে। অবন্তী ছুটল হাসপাতালে। স্বর্ণেন্দুকে নিয়ে লরিতে চড়ে যখন ওরা ফিরে এলো আশ্রমে, তখন বিকেল। সবাই কাঁদছিল, বিশেষ করে মেয়েরা। অবন্তী স্থির। এর মধ্যে কলকাতায় টেলিফোন করার চেষ্টা করা হয়েছিল, লাইন পাওয়া যায়নি। স্বর্ণেন্দুকে অফিস ঘরের সামনে খাটে শুইয়ে দেওয়ার পর লাইন পাওয়া গেল। কেউ একজন ডাকলো অবন্তীকে, দিদি ভাই আপনি কথা বলুন। পুতুলের মতো হেঁটে এসে রিসিভার তুলল অবন্তী। হ্যালো। কি ব্যাপার অবন্তী? ডাক্তার সাহেবের গলা। একজন আবাসিক হৃদরোগে মারা গিয়েছেন। সে কি? মাই গড, কে? স্বর্ণেন্দু সেনগুপ্ত। উনি সবে এসেছিলেন। হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল টেলিফোনটা। তারপর অন্যরকম গলায় ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলেন, কোনো সুযোগ পাওয়া যায়নি? না। কাউকে খবর দিয়েছ? উনি ফর্মের ওই জায়গাটা কেটে দিয়েছিলেন। ভালোভাবে শেষ যাত্রার আয়োজন করো, আমি আগামীকাল যাচ্ছি। টেলিফোন নামিয়ে রাখলো অবন্তী। স্বর্ণেন্দুর নাম শুনে ডাক্তার সাহেব অতক্ষণ চুপ করে থাকলেন কেন? পাঞ্জাবি পরিয়ে দেয়া হলো, চন্দনের টিপ। কেউ কেউ আশ্রমের গাছ থেকে ফুল এনে সাজিয়ে দিল। সন্ধ্যের মুখে স্বর্ণেন্দুকে নিয়ে রওনা হলো ওরা। ঠাকুর, যাদব, কানাই এবং আর কে মিত্র কাঁধ দিয়েছেন। পরে তাকে সরিয়ে অন্য একজন গেলেন। মেয়েরা যাচ্ছেন পেছন পেছন। শ্মশানে যখন পৌঁছলো তখন হালকা অন্ধকার। কে যেন বলল, কাল ঠিক এই সময়টায় মানুষটা কবিতা শোনাচ্ছিল। শোনা মাত্র কেউ কেউ কেঁদে উঠলেন। চুপচাপ বসেছিল অবন্তী। কি দরকার ছিল স্বর্ণেন্দুর এখানে আসার? ও বলেছে জেনে শুনে আসেনি। কথাটা অবিশ্বাস করেনি অবন্তী। কিন্তু এই যোগাযোগ কি ঈশ্বরের ইচ্ছায় হয়েছে? তাহলে তার মতো নিষ্ঠুরতা কোনো মানুষ দেখাতে পারবে না। স্বর্ণেন্দু যদি না আসতো, যদি অন্য কোথাও মারা যেত, তাহলে জানতেও পারতো না অবন্তী। যদি বা জানতো, তাহলে হয়তো একটু খারাপ লাগা তৈরি হতো, তার বেশি কিছু নয়। দীর্ঘকালের সম্পর্কহীনতা শোকের তীব্রতাকে ভোঁতা করে দেয়। কিন্তু এখানে এসে সে নতুন করে সবকিছু জাগিয়ে দিয়ে গেল কেন? যে ছাইয়ের স্তূপ পড়েছিল একপাশে, তার তলা থেকে একটি স্ফুলিঙ্গ খুঁজে বের করে হাওয়ার সামনে ধরার কি প্রয়োজন ছিল? নলিনী মাসি, বনানী মাসিরা পাশে এসে বসলেন। এদের প্রত্যেকের মুখ শুকিয়ে গিয়েছে, সারাদিন খাওয়াও হয়নি অনেকের। পুজো করার কথা ভুলেও গেছেন অনেকে। নলিনী মাসি অবন্তীর হাত ধরলেন। আমাদের তো কেউ নেই রে, তুই আমাদের সব। অবন্তী তাকালো, সে অর্থ খোঁজার চেষ্টা করছিল। তুই আমাদের মেয়ের মতো। মতোই বা বলি কেন, মেয়েই। যাওয়ার সময় শেষ কাজটা তাই তোকেই করতে হবে মা। কি বলছো? লোকের মাতৃদায় পিতৃদায় দুবার হয়। তোর যে অনেক দায়, আমাদের শেষ দায়িত্ব তুই নিবি না? কি করতে বলছেন আপনারা? দিব্যজ্যোতিবাবু বললেন, স্বর্ণেন্দুবাবু আমাদের চেয়ে বয়সে ঢের ছোট হয়েও আগে চলে গেলেন। তুমি সবচেয়ে বয়সে ছোট,
ওর মুখাগ্নি তুমিই করো দিদি ভাই। নলিনী মাসি বললেন, তাহলে নিশ্চিন্ত হয়ে আমিও মরতে পারবো। জানবো মুখাগ্নি করার জন্য তুই আছিস। চিতা তৈরি, তার উপর স্বর্ণেন্দুকে শুইয়ে দেওয়া হয়েছে। অবন্তী কাছে এলো। স্বর্ণেন্দুর চোখ বন্ধ, মুখে যন্ত্রণার চিহ্ন নেই, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ও হাসছে কেন? কেউ একজন এগিয়ে এলো হাতে জ্বলন্ত পাটকাঠি নিয়ে, বলল, একটু মুখে ঠেকিয়ে কাঠে ধরুন, বাকিটা আমরা করে দিচ্ছি দিদি। তৃষ্ণায় যাকে জল দিতে পারিনি, নিজেকে বাঁচাতে অথবা মারতে যাকে আঘাত করে সরিয়ে দিয়েছি, এ আগুন তার মুখে ছোঁয়ালে কোন বৈকুণ্ঠের দরজা খুলে যাবে? অবন্তী চোখ বন্ধ করল। কেউ একজন চেঁচিয়ে উঠল, মুখের দিকে যাচ্ছে না। একটি হাত তার কবজির ওপর পড়ল, হরিধ্বনি উঠল। চিতা নিভে গেলে অস্থি সংগ্রহ করে পুরোহিত বললেন, মা যান, এই পুকুরে ওটা বিসর্জন দিয়ে ডুব দিয়ে নিন। সরাটা নিয়ে জলে নামলো অবন্তী। আহ, কি শীতল স্পর্শ! এখন পৃথিবীর কোথাও স্বর্ণেন্দু নেই। এই শীতলতা তার জন্যে নয়, আরো এক গভীর শীতল রাজ্যের বাসিন্দা হয়ে গেছে সে এতক্ষণে। ডুব দিয়ে সিক্ত অবন্তী উপরে উঠে এলো। বৃদ্ধারা এগিয়ে এলেন গামছা হাতে। কেউ বললেন, ভেজা শাড়িতে যাবে কেন, শাড়িটা পাল্টে নাও। হঠাৎই সারাদিনে এই প্রথমবার কেঁপে উঠে কেঁদে ফেলল অবন্তী। জলের আড়ালে দৃষ্টি অন্ধ। সে হাত বাড়ালো, আপনারা কেউ আমাকে একটা থান কাপড় দিতে পারেন? এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস জ্যোৎস্নায় বর্ষার মেঘ এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। খুব শীঘ্রই সমরেশ মজুমদারের আরো একটি উপন্যাস আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চ্যানেলে, শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।